আচ্ছা, অনলাইনেও যারা আছে তাদেরকেও তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা গ্রুপে দেখবে একটা করে নোটস পাঠানো হয়েছে সলিউশন চ্যাপ্টারের উপরে। যে কোনো চ্যাপ্টার যখন পড়বে তোমাকে ফলো করতে হবে মেনলি টেক্সট বুক আর ক্লাসের নোটস। যদি তোমার ভিডিও সিরিজ পারচেস করা থাকে তাহলে ভিডিওস বোর্ড ওয়ার্কটাও তুমি পাচ্ছ, তাহলে ভিডিও বোর্ড ওয়ার্ক যেটা তুমি পাচ্ছ যদি ক্লাসের তোমার ভিডিও সিরিজ নেওয়া থাকে তাহলে সেই ভিডিও বোর্ড ওয়ার্ক থাকছে, সঙ্গে আলাদা করে ক্লাসের নোটস থাকছে, আর ক্লাসের নোটসের সঙ্গে তোমার থাকছে হচ্ছে টেক্সট বুক আর ক্লাস নোট, এটাই তোমার মেন ফোকাস থাকবে। গ্রুপে দেখবে একটা স্টাডি ম্যাটেরিয়ালের মতন করে নোটস পাঠানো হয়েছে, ওটা কিন্তু মেন স্টাডির জন্য নয়, ওটা জাস্ট কুইক রিভিশনের জন্য। অর্থাৎ তোমার পড়া হয়নি, লাস্ট মোমেন্ট একটা কুইক রিভিশন দরকার, এক্সামে পাস করতে হবে, হাতের সামনে এক্ষুনি একটা ইউনিট টেস্ট চলে এসছে, ওই সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য সামহাও যদি তোমার চ্যাপ্টার ভালো করে পড়া হয়ে থাকে ওই নোটসটাকে কমপ্লিটলি ইগনোর করবে। কিন্তু পিডিএফ একটা পাঠানো হয়েছে নিউমেরিক্যালের উপরে, ওই নিউমেরিক্যালটাতে প্রচুর অঙ্ক সলভ করে দেওয়া আছে, ওই অঙ্কগুলো তুমি বাড়িতে নিজের প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো। আমরা ক্লাসে তো বেশ কিছু নিউমেরিক্যাল করেওছি, আর বাকি নিউমেরিক্যালগুলো আরও ক্লাসে কিছু করবে, এবং তুমিও বাড়িতে তুমি নিজের নিউমেরিক্যাল প্র্যাকটিসের জন্য ওই নিউমেরিক্যালের পিডিএফটা ফলো করবে। অর্থাৎ তুমি মেন ফলো করছো তিনটে, একটা ক্লাস নোটস, সেকেন্ড হচ্ছে তোমার টেক্সট বুক, অ্যান্ড থার্ড হচ্ছে নিউমেরিক্যালের পিডিএফ। এর সঙ্গে তোমার কাছে যদি ভিডিও সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে ভিডিও, এই চারটে তুমি মেন ফলো করছো টোটাল চ্যাপ্টারকে ম্যানেজ করার জন্য। সলিউশন চ্যাপ্টারে আমাদের এমনিতে তিনটে কেস ছিল। ফার্স্ট কেসটা হচ্ছে হেনরিজ ল। হেনরিজ ল এর সিচুয়েশন কি ছিল? হেনরিজ ল এর সিচুয়েশন ছিল হচ্ছে যে কোনো একটা তোমার ক্লোজ সিস্টেমের মধ্যে একটা সলভেন্ট আছে, লিকুইড সলভেন্ট আছে, লিকুইড সলভেন্ট, আর লিকুইড সলভেন্টের মধ্যে তোমার গ্যাস আছে, লিকুইড সলভেন্টের মধ্যে তোমার গ্যাস আছে। এই সিচুয়েশনটা ছিল হেনরিজ ল। কোল্ড ড্রিঙ্ক বা সোডা ওয়াটারের বোতলে যেটা হয়ে থাকে। কেস ওয়ানে আমরা পড়েছিলাম হেনরিজ ল, যেখানে একটা লিকুইড সলভেন্ট আছে আর তার উপরে গ্যাস আছে। গ্যাসের প্রেশার যত বেশি হবে তত সলিবিলিটি বেশি হবে, গ্যাসের প্রেশার যত বেশি হবে তত সলিউশনের মধ্যে সলিবিলিটি বেশি হবে। কেস টুতে ছিল রাউল্টসের ল। রাউল্টস ল, রাউল্টস লয়ের সিচুয়েশন কি ছিল? রাউল্টস লয়ের সিচুয়েশন ছিল তিনটে বিকারের মাধ্যমে আমরা এক্সপ্লেন করছি। রাউল্টস লয়ের সিচুয়েশনটা এরকম ছিল, প্রথম বিকারটায় ধরলাম কোনো একটা ভোলাটাইল লিকুইড আছে, পয়েন্ট টু বি নোটেড, কেমন লিকুইড? ভোলাটাইল সলভেন্ট। ভোলাটাইল সলভেন্ট আছে, অ্যান্ড ভোলাটাইল সলভেন্টের একটা ভেপার প্রেশার তৈরি হয়েছে, ভেপার প্রেশার তৈরি হয়েছে P0। ভোলাটাইল সলভেন্টের ভেপার প্রেশার তৈরি হয়েছে। আবার সেকেন্ডের একটা ভোলাটাইল সলভেন্টও আছে, সেকেন্ডের একটা ভোলাটাইল সলভেন্ট আছে, তারও ভেপার প্রেশার তৈরি হয়েছে P02, P01 আর P02 ধরলাম। সো ভোলাটাইল সলভেন্ট 1 আর এটা ভোলাটাইল সলভেন্ট 2, দুটো আলাদা আলাদা ভাবে ছিল। ভোলাটাইল সলভেন্ট 1 আর ভোলাটাইল সলভেন্ট 2 দুটো আলাদা আলাদা ভাবে ছিল। সো ক্লোজ সিস্টেমের মধ্যে আছে, ক্লোজ সিস্টেমের মধ্যে থাকার জন্য ভোলাটাইল সলভেন্ট 1 এর ভেপার প্রেশার P01, ভোলাটাইল সলভেন্ট 2 এর ভেপার প্রেশার, ভোলাটাইল সলভেন্ট 2 এর ভেপার প্রেশার হচ্ছে P02। এই অবস্থাতে ভোলাটাইল সলভেন্ট দুটোকে মিক্স করে দেওয়া হয়েছে, তাহলে এখন আছে হচ্ছে ভোলাটাইল সলভেন্ট A প্লাস B এর মিক্সচার। ভোলাটাইল সলভেন্ট দুজনেই ভোলাটাইল, ভোলাটাইল সলভেন্ট A প্লাস B না 1 প্লাস 2 আর কি, 1 প্লাস 2 এর মিক্সচারটা আছে, 1 প্লাস 2 এর মিক্সচার। এই সলিউশনের মধ্যে কে কে আছে? 1টাও আছে আবার 2টাও আছে, দুজনেই ভোলাটাইল এন্ড দুজনেই মিক্স হয়ে সলিউশন তৈরি হয়েছে। এই অবস্থায় যে ভেপার প্রেশার সেটাকে ধরলাম P সলিউশন। রাউল্টের ল ছিল P সলিউশনটা ইজ ইকুয়াল টু হচ্ছে P01 ফার্স্ট সলভেন্টের ভেপার প্রেশার, পিওর অবস্থার ভেপার প্রেশার ইনটু Chi1, অর্থাৎ কতটা মোল ফ্র্যাকশন ডিসলভ হয়ে আছে, প্লাস P02 Chi2। এটা ছিল রাউল্টের ল এসেছিল, রাউল্টের ল এসেছিল। হেনরিজ লটা এখানে কি এসেছিল? হেনরিজ লটা এসেছিল P প্রপোর্শনাল টু Chi বা P ইজ ইকুয়াল টু KH ইনটু Chi, এটা ছিল হেনরিজ ল। হেনরিজ ল এটা ছিল, অর্থাৎ গ্যাসের প্রেশার যত বেশি হবে গ্যাসের মোল ফ্র্যাকশনের সঙ্গে সেটা প্রপোর্শনাল। গ্যাসের প্রেশার এমটি স্পেসে যত বেশি, সলিউশনের মধ্যে গ্যাসের মোল ফ্র্যাকশন বা সলিবিলিটি তত বেশি। রাউল্টের লতে কি ছিল? ভোলাটাইল লিকুইড তার ভেপার প্রেশার P01, ভোলাটাইল লিকুইড তার ভেপার প্রেশার P02, দুজনকে মিক্স করেছি 1 প্লাস 2, তাহলে এখন ভেপারে 1 ভেপারও থাকবে 2 ভেপারও থাকবে, দুজনের ভেপারই থাকবে, দুজনের ভেপারে অ্যাড করলে টোটাল ভেপার প্রেশার পাবো। আর টোটাল ভেপার প্রেশার P সলিউশনটা হবে হচ্ছে 1 নম্বরের পিওর অবস্থার ভেপার প্রেশার ইনটু সলিউশনে তার মোল ফ্র্যাকশন, প্লাস 2 নম্বরের পিওর অবস্থার ভেপার প্রেশার ইনটু সলিউশনের মধ্যে তার মোল ফ্র্যাকশন। এটা ছিল রাউল্টের ল। এখন শুরু করতে চলেছি আমরা কেস 3। কেস 3 তে আছে হচ্ছে রাউল্টের লয়ের উপর বেস করে কলিগেটিভ প্রপার্টি গুলো। হেনরি লতে ছিল P ইজ ইকুয়াল টু KH ইনটু Chi। পিটা কি? সলিউশনের উপরে এমটি স্পেসে গ্যাসের প্রেশার,
কাইটা কি সলিউশনের মধ্যে গ্যাসটার মোল ফ্র্যাকশন বা সলিবিলিটি, তাহলে গ্যাসের যত এখানে প্রেসার বেশি হবে তত নিচে মোল ফ্র্যাকশন বা সলিবিলিটি বাড়বে, সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাই কনস্ট্যান্ট এসছে একটা হেনরি কনস্ট্যান্ট KH ইন্টু কাই, অর্থাৎ P প্রপোর্শনাল টু কাই অ্যান্ড P ইজ ইকুয়াল টু KH ইন্টু কাই। P প্রপোর্শনাল টু কাই কেন? কারণ ওপরে গ্যাসের প্রেসার যত বেশি ওই গ্যাস সলিবল তত বেশি হবে, গ্যাসের মোল ফ্র্যাকশন তত বেশি। সোডা ওয়াটারের বটলে, কোল্ড ড্রিঙ্কের বটলে যেটা থাকে, ফাঁকা জায়গাটায় হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড থাকে, যাতে সলিউশনের মধ্যে হাই মোল ফ্র্যাকশনে কার্বন ডাইঅক্সাইড গুলে থাকতে পারে, ডিজলভ থাকতে পারে। কারণ যত বেশি কার্বন ডাইঅক্সাইড ডিজলভ থাকবে ততই ঝাঁঝ ফিলিংটা আসবে। ঝাঁঝটাই তো কার্বন ডাইঅক্সাইড ডিজলভ করেই তৈরি করা হয়, তাই না? তো ভেতরে বেশি কার্বন ডাইঅক্সাইডকে ডিজলভ রাখতে গেলে ফাঁকা জায়গায় কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বেশি রাখতে হবে। That is directly proportional. This is Henry's law. তাহলে হেনরিজ ল লিকুইড সলভেন্টের মধ্যে গ্যাসের সলিবিলিটি। রাউল্টের ল দুটো ভোলাটাইল কম্পোনেন্টের একে অপরের মধ্যে সলিবিলিটি, একটা ভোলাটাইল কম্পোনেন্ট 1 অন্য ভোলাটাইল কম্পোনেন্ট 2, তাদের মধ্যে সলিবিলিটি কেমন, ভেপার প্রেসার কেমন, সেটা রাউল্টের ল। কেস 3 তে আমরা দেখতে চলেছি কলিগেটিভ প্রপার্টি গুলো। কলিগেটিভ প্রপার্টি মানে কি? নাম্বার অফ পার্টিকেলের উপরে ডিপেন্ডেন্ট যে সমস্ত প্রপার্টি। সলিউশনে পার্টিকেল নাম্বার, সলিউটের পার্টিকেল নাম্বার, নাম্বার অফ পার্টিকেল ডিপেন্ডেন্ট প্রপার্টি। সলিউশনের মধ্যে সলিউট পার্টিকেল নাম্বার বাড়লে এই প্রপার্টিগুলো চেঞ্জ হয়, সলিউটের পার্টিকেল নাম্বার বাড়লে। এখন কেমন সলিউট সেটাতে আমরা চলে যাচ্ছি, কেস 3 তে এখন আমরা মুভ করছি। ওকে, আমরা কেস 3 তে একটু স্টার্ট করেছিলাম, সেখান থেকে আমরা বাকিটা এগোবো। একটু স্টার্ট করেছিলাম, সেখান থেকে আমরা বাকিটা এগোচ্ছি একদম। সো কেস 3টাতে কি হচ্ছে, কেস 3টা ভালো করে দেখে নাও কেমন ধরনের সলিবিলিটি। কেস 3 শুরু করছি। কেস 3টা কেমন? কেস 3টা বলছে হচ্ছে যে ফর এক্সাম্পল এটা একটা ভোলাটাইল সলভেন্ট। কেমন সলভেন্ট? ভোলাটাইল সলভেন্ট। ভোলাটাইল সলভেন্ট, তার মধ্যে অ্যাড করা হয়েছে নন ভোলাটাইল সলিউট, নন ভোলাটাইল সলিউট, নন ভোলাটাইল সলিড সলিউট, সলিড সলিউট অ্যাড করা হয়েছে। ভোলাটাইল সলভেন্টের মধ্যে নন ভোলাটাইল সলিড সলিউট অ্যাড করে একটা সলিউশন বানানো হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার কেস 3 এর স্টার্টিংটা হচ্ছে। এখন আমরা দেখব এই অবস্থায় রাউল্টের লটা আমাদের কি ছিল এবং ভেপার প্রেসার কেমন ভাবে লোয়ার হয়ে যাচ্ছে। সো প্রথমে আমাদের দেখতে হবে যখন ভোলাটাইল সলভেন্ট, ভোলাটাইল সলভেন্ট, ভোলাটাইল সলভেন্টের সারফেস যদি চেক করি, ভোলাটাইল সলভেন্টের সারফেসে, ভোলাটাইল সলভেন্টের সারফেসে কেবলমাত্র সলভেন্ট মলিকুলগুলোই আছে। সারফেসে কি আছে? খালি সলভেন্ট মলিকিউলই আছে। তাই সলভেন্ট মলিকুলগুলোরই খালি ভেপারাইজেশন হচ্ছে, সলভেন্ট মলিকুলগুলোরই ম্যাক্সিমাম ভেপারাইজেশন হচ্ছে। তাই এখানে যে ভেপার প্রেসার তৈরি হয়েছে ওটা খালি সলভেন্টেরই ভেপার প্রেসার, খালি সলভেন্টেরই ভেপার প্রেসার। এখন কথা হচ্ছে যেই আমি তার মধ্যে নন ভোলাটাইল সলিউট একটা অ্যাড করলাম, নুন, চিনি, নন ভোলাটাইল, সেগুলোকে যখনই অ্যাড করলাম, যখনই জল ছিল ভোলাটাইল সলভেন্টের, জলের মতন ধরো কোনো ভোলাটাইল সলভেন্ট আছে, সো জলের মতন যখনই কোনো ভোলাটাইল সলভেন্ট ছিল তার সারফেসে খালি সলভেন্টগুলোই ছিল, খালি জলের মলিকুলগুলোই ছিল। তাই সারফেস থেকে যখন ভেপারাইজেশন হয়েছে, সারফেস থেকে ভেপারাইজেশনে ম্যাক্সিমাম ভেপার প্রেসারটাই তৈরি হয়েছে, কারণ সারফেসে খালি ওয়াটার মলিকুলই আছে, খালি সলভেন্টই আছে। তাই সেটা ভোলাটাইল হয়ে গিয়ে যখন কোনো ভেপার প্রেসার তৈরি করেছে সেখানে ম্যাক্সিমাম ভেপার প্রেসারই তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু এখন অ্যাড করে দিয়েছি যেই চিনি, নুনের মতন কোনো নন ভোলাটাইল সলিড, এখন সারফেসে কি আছে? এখন সারফেসে সলিউটটাও আছে, আবার সলভেন্টটাও আছে, সলিউটটাও আছে, সলভেন্টটাও আছে। এখন সারফেসে কথা হচ্ছে সলিউটটা কি ভেপারাইজ করে? না, সলিউটটা তো নন ভোলাটাইল, ও ভেপারাইজ করে না। তাহলে খালি সলভেন্টেরই ভেপারাইজেশন হবে, খালি সলভেন্টেরই ভেপারাইজেশন হবে। এখানে যে সারফেস থেকে সব সলভেন্ট ভেপারাইজ করছিল, এখানে কিন্তু সারফেসে অত সলভেন্টই নেই। তাহলে কি হয়ে গেল? যখনই নন ভোলাটাইল সলিড সলিউট অ্যাড করলাম একটা ভোলাটাইল সলভেন্টে, তখনই প্রথম যেটা হলো সেটা হচ্ছে সলভেন্ট মলিকুলের নাম্বার কমে গেল, সলভেন্ট মলিকুল নাম্বার কমে গেল। কোত্থেকে? সারফেস থেকে। টোটাল কমেনি, সারফেস থেকে কমে গেল।
কারণ সারফেসে যখন কোনো সলিউট ছিল না, অনলি সলভেন্ট ছিল, তখন সারফেসে প্রচুর সলভেন্ট ছিল, প্রচুর ভেপারাইজেশন হচ্ছিল, ম্যাক্সিমাম ভেপার প্রেসার তৈরি হচ্ছিল। সারফেসে এখন সলিউটও চলে এসছে, গুলে দিয়েছি, ডিজলভ করে দিয়েছি, নন ভোলাটাইল সলিউট চলে এসছে। সলিউটে যদি চলে আসে তাহলে সারফেসে এখন অত সলভেন্ট নেই, কারণ সারফেসে এখন সলিউট ঢুকে গেছে। সারফেসে যেই সলিউটও ঢুকে গেছে, সলিউটের তো আর ভেপারাইজেশন হবে না, কারণ সলিউট তো নন ভোলাটাইল, খালি সলভেন্টেরই ভেপারাইজেশন হবে। আর ওই সলভেন্টের নাম্বার কমে গেছে, সলভেন্টের নাম্বার কমে যাওয়া মানে ভেপারাইজেশন কমে যাওয়া, কারণ ওই খালি ভেপারাইজ হচ্ছে, সলিউট নন ভোলাটাইল, ওর ভেপারাইজেশন হচ্ছে না। আর ভেপারাইজেশন কমে যাওয়া মানে, ভেপারাইজেশন কমে যাওয়া মানেটা কি? ভেপারাইজেশন তোমার কমে যাওয়া মানে হচ্ছে ভেপার প্রেসার কমে যাওয়া। অর্থাৎ এখানে যে ভেপার প্রেসারটা হবে, ধরলাম সেটা পি সলিউশন, পিএস। এখানে ভেপার প্রেসার যদি পিএস হয়, ক্লিয়ারলি পিএস লেস দ্যান পি নট সলভেন্ট। এখানে ভেপার প্রেসার কম হবে দেন এখানে ভেপার প্রেসার। এই কতটা কমে গেল? এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার পুরোপুরি হবে। এখন কতটা কমলো? পি নট সলভেন্ট ছিল, এখন পিএস হলো, তাহলে পি নট সলভেন্ট মাইনাস পিএস, এতটা কমে গেছে। কতটা কমলো? পি নট সলভেন্ট ছিল, এখন কতটা হয়েছে কমে? পিএস। তাহলে কতটা কমেছে? মাইনাস করলে যা পাওয়া যাবে, পি নট সলভেন্ট মাইনাস পিএস, এতটাই কমে গেছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? সিচুয়েশনটা ক্লিয়ার? সিচুয়েশনটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখানে সারফেসে অনেক সলভেন্ট মলিকুল, তাই অনেক ভেপার প্রেসার, ম্যাক্সিমাম ভেপার প্রেসার। সারফেসে সলভেন্ট কমে গেছে, সলিউট ঢুকে পড়েছে সারফেসে, তাহলে সারফেসে সলিউট ঢুকে গেছে, সলভেন্ট কমে গেছে, ভেপার প্রেসারও কমছে। কমে হয়েছে কত? পিএস হয়েছে। তাহলে কতটা কমেছে? ক্লিয়ারলি পিএস, পি সলভেন্ট ছিল, কমেছে পিএস দিয়ে হয়েছে, কমেছে হচ্ছে পিএস মাইনাস পি সলভেন্ট মাইনাস পিএস, পি নট সলভেন্ট মাইনাস পিএস, এতটা কমে গেল। কারণ ছিল হচ্ছে পি নট সলভেন্ট ম্যাক্সিমামটা, এখন কমে হয়েছে পিএস, তাহলে ডিফারেন্সটাই হচ্ছে কমে গেছে, ডিফারেন্সটাই হচ্ছে লোয়ারিং। কেন কমে গেল? কারণটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সারফেস থেকে সলভেন্ট মলিকুল কমে গেল। যেই সলিউট অ্যাড করে দিলাম, সারফেসে সলিউটও চলে এলো, তার জন্য সারফেস থেকে সলভেন্ট কমে গেল। সারফেস থেকেই তো ভেপারাইজেশন হয়, সেখান থেকে সলভেন্টটা যদি কমে যায়, সলিউট আবার ভেপারাইজেশনে যায় না, তাহলে ভেপারাইজেশন ওভারঅল কমে গেল। ভেপারাইজেশন যদি ওভারঅল কমে যায়, তাহলে ভেপার প্রেসারও কমে গেল। কমে কতটা হয়েছে? পিএস হয়েছে। তাহলে এক্স্যাক্টলি কমেছে কতটা? লোয়ারিং কতটা হলো? ছিল পি নট সলভেন্ট, এখন হলো পিএস বা পি সলিউশন, এটা হচ্ছে কমে গেছে। ছিল পি নট সলভেন্ট, হয়েছে পিএস, লোয়ারিং হলো পি নট সলভেন্ট মাইনাস পিএস। তাহলে রিলেটিভ লোয়ারিং কতটা হলো? যদি জিজ্ঞেস করে রিলেটিভ লোয়ারিং কতটা? ইয়েস, রিলেটিভ লোয়ারিং হচ্ছে পি নট সলভেন্ট মাইনাস পিএস, এটা লোয়ারিং। কার রেসপেক্টে এতটা লোয়ারিং? পি নট সলভেন্টের রেসপেক্টে এতটা লোয়ারিং। সো দিস ইজ রিলেটিভ লোয়ারিং। এই রিলেটিভ লোয়ারিংটা একটা কলিগেটিভ প্রপার্টি, কারণ এই রিলেটিভ লোয়ারিংটা কাই সলিউটের সঙ্গে সমান হবে। কেমন করে সমান হবে? আমরা রাউল্টের লটা দেখে নিচ্ছি। অরিজিনাল রাউল্টের লটা ছিল পি সলিউশন, যেটাকে কিনা আমরা পিএস বলছি, ওটাই পিএস অ্যাকচুয়ালি। পি সলিউশন ছিল পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি, এটা অরিজিনাল রাউল্টের সলিউশন ছিল। এখন বর্তমান সিচুয়েশনে এ প্লাস বি মিলে যদি সলিউশন তৈরি করে থাকে, যেখানে এটা ধরে নিচ্ছি ভোলাটাইল সলভেন্ট, বিটা কেমন? নন ভোলাটাইল সলিড সলিউট। নন ভোলাটাইল পার্টটা থেকে কোনো ভেপারাইজেশন হয় না, নন ভোলাটাইল পার্টে কোনো ভেপারাইজেশন হয় না, তাই নন ভোলাটাইলের জন্য পি নট বি এই টার্মটার কোনো এক্সিস্টেন্স নেই। নন ভোলাটাইলের জন্য পি নট বি টার্মটার কোনো এক্সিস্টেন্স নেই, কারণ বি এর ভোলাটাইজেশন ভেপারাইজেশন হয় না। যখন আমরা প্রথম সিনটা দেখেছিলাম, এই সিনটাতে এ এরও ভেপার তৈরি হতো, বি বি এরও ভেপার তৈরি হতো, কারণ দুজনেই ভোলাটাইল ছিল, দুজনেই ছিল ভোলাটাইল। তাই ভোলাটাইল এ তারও ভেপার তৈরি হয়, ভোলাটাইল বি তারও ভেপার তৈরি হয়, দুজনকে মিক্স করলে দুজনের ভেপারই তৈরি হয়। এন্ড সেখান থেকে রাউল্টের ল এসেছিল। এখন কি দুজনের ভেপার তৈরি হবে? না, এখন খালি এর ভেপার তৈরি হয়। একলা অবস্থাতেও এর ভেপার তৈরি হয়,
যখন সলিউশন তখনও খালি এ এর ভেপারই তৈরি হয়, কারণ সলিউশনে যে 2 নাম্বারটা আছে বিটা আছে ওটা নন ভোলাটাইল। আবার এ এর ভেপার আগের মতন তৈরি হতে পারে না, কারণ নন ভোলাটাইল সেও এখন সারফেসে বসে আছে, তাই প্রপোর্শনটা কমে গেছে। তাহলে এই অবস্থায় বি টার্মটা পুরো উড়ে যাচ্ছে, কারণ বি এর কোনো ভেপারাইজেশন পসিবল নয়, সো এই টার্মটা পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই টার্মটা পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ সলিউটটা হচ্ছে নন ভোলাটাইল। সলিউটের থেকে কোনো ভেপার তৈরি হবে না। আচ্ছা, সলভেন্টের থেকে কি পুরোটা হবে? সেটাও হবে না, কারণ সারফেসে কমে গেছে আবার তার উপরে। তাহলে এক তো সলিউট ভেপারে যায় না, সলভেন্টকেও পুরোপুরি ভেপারে যেতে দেয় না, কারণ তার প্রপোর্শন কমে গেছে। তো ক্লিয়ারলি এটার মান কমে যায়। আবার আমরা মোল ফ্র্যাকশনের রিলেশন থেকে সেকেন্ড যে পয়েন্টটা জানি, মোল ফ্র্যাকশনের যে একটা রিলেশন আছে সেখান থেকে আমরা জানি সলিউটের মোল ফ্র্যাকশন প্লাস সলভেন্টের মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 1 হয় অলওয়েজ। সলিউট প্লাস সলভেন্টের মোল ফ্র্যাকশন অলওয়েজ 1 হয়। এখানে সলভেন্টের মোল ফ্র্যাকশন লেখা আছে, তাহলে এটাকে আমরা 1 মাইনাস সলিউট করে দিচ্ছি। এই পুরো ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করা যায় তাহলে পাওয়া যায় ওই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা পি নট এ মাইনাস পিএস বাই পি নট এ, যেখানে এটা হচ্ছে তোমার সলভেন্টটা ছিল, ইজ ইকুয়াল টু কাই বি। এই পুরো ইকুয়েশনটা এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে একটু রেডি করলেই পাওয়া যাবে। এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে রেডি করলেই এটা পাওয়া যাবে ফাইনালি। এর মধ্যে লেফট সাইডটা কি বলছে বলতো? লেফট সাইডটা হচ্ছে পি নট সলভেন্ট, এটা সলভেন্ট, পি নট সলভেন্ট মাইনাস পিএস সলিউশনে ভেপার প্রেসার নন ভোলাটাইল অ্যাড করে দেওয়ার পরে বাই পি নট এ, দ্যাট ইজ এটাই হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দেখা যাচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশনের সঙ্গে সমান। মোল ফ্র্যাকশন মানেই মোল নাম্বারকে ইন্ডিকেট করে ইনডাইরেক্টলি, মোল নাম্বার বেশি তো মোল ফ্র্যাকশন বেশি। মোল নাম্বার মানেই নাম্বার অফ পার্টিকেলকে সেটা ইনডাইরেক্টলি ডিপেন্ড করে, নাম্বার অফ পার্টিকেল বেশি তো মোল নাম্বার বেশি। আর নাম্বার অফ পার্টিকেলকে মিন করে যারা তাদেরকেই বলে কলিগেটিভ প্রপার্টি। তাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ভেপার প্রেসার যে কমে গেল সেটা এমন কারোর উপরে ডিপেন্ডেন্ট যে কিনা নাম্বার অফ পার্টিকেলকে মিন করে, মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ আ কলিগেটিভ প্রপার্টি। কাই, এটা এক্স না, কাই। এটা মোল ফ্র্যাকশনের ফর্মুলা। এই ফর্মুলাটা কোত্থেকে এলো চল একবার কুইকলি দেখে নি, তুই এটা খাতায় করে নে, কুইকলি খাতায় করে নে। এই কাই এ প্লাস কাই বি ইকুয়াল টু 1 প্রুফ করতে পারবে? চলো কোশ্চেন নি নয় একটা, প্রুফ দ্যাট কাই এ প্লাস কাই বি ইকুয়াল টু 1, দেখি প্রুফ করে দেখাও। প্রুফ দ্যাট প্রপারলি এক্সামে যেরকম করে প্রুফ করতে সেরকম করে প্রুফ করে দেখাও। কাই এ প্লাস কাই বি ইজ ইকুয়াল টু 1। কোশ্চেন দিয়ে দিয়েছি, বাকি তোমার ব্যাপার। কাই এ প্লাস কাই বি বা আরো স্পেসিফিক্যালি দিয়ে দিচ্ছি, কাই এ প্লাস কাই বি না করে কাই সলিউট প্লাস কাই সলভেন্ট ইজ ইকুয়াল টু 1। কোন একটা সলিউশন তৈরি হয় সলিউট আর সলভেন্ট মিলে, তাই তো? ধরলাম সলিউটের মোল নাম্বার হচ্ছে Na, আর সলভেন্টের মোল নাম্বার ধরলাম, আচ্ছা সলিউটটাকে বি ধরে নিচ্ছি Nb, সলভেন্টটাকে ধরলাম Na মোল। তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন কত বলো? সলিউটের মোল Nb, সলভেন্টের মোল Na, তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন, ভেরি গুড, নিজের মোল বাই টোটাল মোল। মোল ফ্র্যাকশন কেমন করে বের করে ক্লিয়ার? নিজের মোল বাই টোটাল মোল। সেম ওয়েতে সলভেন্টের মোল ফ্র্যাকশন, সলভেন্টের মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশন গুলো সামেশন মোল ফ্র্যাকশন গুলো সামেশন 1।
ঠিক আছে, এই রিলেশনটা ওখানে আমরা ইউজ করেছি। মোল ফ্র্যাকশনগুলো সামেশন অলওয়েজ 1। সলিউশন মানে হচ্ছে সলিউট আর সলভেন্ট, সলিউট হচ্ছে NB, সলভেন্ট ধরলাম Na, মোল ফ্র্যাকশনগুলো পেলাম তাহলে নিজের মোল বাই টোটাল মোল, মোল ফ্র্যাকশনগুলো সামেশন করলেই দেখা যাবে, অ্যালজেব্রিক সামেশন করলেই দেখা যাবে 1 পাওয়া যাচ্ছে। এই 1 রিলেশনটাকে ইউজ করে আমরা এখান থেকে কি পেলাম, এইটা যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের যে রিলেটিভ লোয়ারিং হলো এটা হয়ে গেল মোল ফ্র্যাকশন অফ সলিউটের সঙ্গে সমান, দ্যাট ইজ কলিগেটিভ প্রপার্টি একটা, কারণ মোল ফ্র্যাকশন আলটিমেটলি নাম্বার অফ পার্টিকেলকে মিন করে। এখান থেকে এখন আমরা নিউমেরিক্যালের অ্যাপ্রোচটা দেখব। এই রিলেশনটা থেকে আমরা এখন সলিউটের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব, যেটা কিনা নিউমেরিক্যালে আসবে। সো নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা, ক্যালকুলেশন অফ মলিকুলার ওয়েট। ক্যালকুলেশন অফ মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট ক্যালকুলেশন কার, সলিউটে, মলিকুলার ওয়েট ক্যালকুলেশন সলিউটের। কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, স্যার জলের মধ্যে তো চিনি বা নুন অ্যাড করেছি, তার তো মলিকুলার ওয়েট জানি, চিনির ফর্মুলা জানা, নুনের ফর্মুলা জানা, কিন্তু যদি কোনো আননোন সলিউট অ্যাড করি তার কি জানা? তাহলে আননোন সলিউটের জন্য এই ভেপার প্রেশার, টেপার প্রেশার সবকিছু করে যা ভ্যালু পাবো সেখান থেকে মলিকুলার ওয়েট বের করার চেষ্টা চলছে। সো ক্যালকুলেশনসটা করছি আমরা। ফাইনালি এই ইকুয়েশনটা এসে পেয়েছি, ইয়েস অর নো বলো। P naught solvent minus P solution by P naught solvent is equal to mole fraction of the solute, এটাই আমরা পেয়েছি ফাইনালি, একটু আগেই পেলাম, তাই তো? P naught solvent minus P solution by P naught solvent। একটা একটা করে টার্মের মানে দেখি, বলো নিউমেরেটর টার্মটাকে কি বলে? লোয়ারিং অফ ভেপার প্রেশার, ভেরি গুড। পুরো LHS কে কি বলে? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ভেরি গুড। আর এটা কার সঙ্গে সমান? মোল ফ্র্যাকশন অফ দা সলিউট। এখন সলিউটের মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু সলিউটের মোল বাই টোটাল মোল, ইয়েস অর নো বলো। সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে সলিউটের মোল বাই টোটাল মোল, সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে সলিউটের মোল বাই টোটাল মোল। এখন ধরছি সলিউশনটা ডাইলিউট, ধরলাম সলিউশনটা ডাইলিউট। সলিউশন যদি ডাইলিউট হয়, বলো সলিউটের মোলটাকে কি সলভেন্টের রেসপেক্টে ইগনোর করা যায়? সলিউট মোলকে ইগনোর করছি সলভেন্টের রেসপেক্টে, সেই টার্মটা বেসিক্যালি ইগনোর করে দিচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে সলভেন্ট প্লাস সলিউট ইজ ইকুয়াল টু অনলি সলভেন্টই দাঁড়াচ্ছে, ইয়েস অর নো? কিরে সোহম বল, সলভেন্ট প্লাস সলিউট ইজ ইকুয়াল টু অনলি সলভেন্টই দাঁড়াচ্ছে। সলিউট পার্টটাকে ইগনোর করছি, ইগনোর কেন করছি শাগনিক? ডাইলিউট, ডাইলিউটে মোল কম থাকবে, সলিউটের মোল কম থাকবে। ডাইলিউট যদি হয় সলিউটের মোল কম হবে, আর সলিউটের মোল যদি কম হয়, ডাইলিউটে সলিউটের মোল কম আর সলিউটের মোল কম হলে সেটা অনলি সলভেন্টের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে সলিউট পার্টটাকে উড়িয়ে দিচ্ছি ডাইলিউটের জন্য। তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু সলিউট মোল বাই সলভেন্ট মোল। কোই ডাউট এত দূর অবধি? সলিউট মোল বাই সলভেন্ট মোল, সলিউটের মোল মোল ফ্র্যাকশন। বল এবার মোলের ফর্মুলা কি বল সোহম? অ্যাটমিক না রে, সব মলিকুল নিয়ে চলছি, মলিকুলার মাস বা মোলার মাস। মোলের ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বা মোলার মাস, এটা মোলের ফর্মুলা। তাহলে বল পরম, সলিউটের মোলের জায়গায় কি লিখতে পারি? সলিউটের মাস বাই সলিউটের মলিকুলার ওয়েট, ইয়েস অর নো? তাহলে বল ইকশান, সলভেন্টের মোলের জায়গায় কি লিখতে পারি? সলভেন্টের মাস বাই সলভেন্টের মলিকুলার ওয়েট বা মোলার মাস লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা? এটাকে রিঅ্যারেঞ্জ করে ফেল। সলিউটের মোল ফ্র্যাকশন যেটা কিনা ওখানে আছে সেটা ইজ ইকুয়াল টু আছে মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, মোলার মাস বা মলিকুলার ওয়েট একই জিনিস, ইনটু মলিকুলার ওয়েট অফ সলভেন্ট বাই মাস অফ সলভেন্ট। কোই ডাউট এই অবধি? অ্যাঞ্জেলিনা, নীলাশা, চয়ন যারা অনলাইনে আছো, কোনো ডাউট থাকলে বলবে এই অবধি।
ওকে, অ্যাঞ্জেলিনা তোমার ঠিক আছে? অ্যাঞ্জেলিনা, অ্যাঞ্জেলিনা, কুল, ওকে ওকে। সো মোল ফ্র্যাকশন অফ সলিউট, হ্যাঁ ঠিক আছে ফাইন। মোল ফ্র্যাকশন অফ সলিউট ইজ ইকুয়াল টু হচ্ছে মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট ইনটু মলিকুলার ওয়েট অফ সলভেন্ট বাই মাস অফ সলভেন্ট। এই মোল ফ্র্যাকশনটাকে এবার কোথায় পুট করব? ভেরি গুড, ওখানে পুট করে দাও। is equal to mass of solute by molecular weight of solute into molecular weight of solvent by mass of solvent. এটাকে জাস্ট ওখানে পুট করে দেওয়া হয়েছে কাই সলিউটটাকে। এক্সপেরিমেন্টে কি কি দেওয়া থাকবে? এখন এক্সপেরিমেন্টাল ডেটায় কি কি থাকবে, নিউমেরিক্যালে কি কি ডেটা দেওয়া থাকবে? চলো একটা নিউমেরিক্যালের অ্যাঙ্গেল দেখে নি, কেমন নিউমেরিক্যাল করতে হবে। ফর্মুলাটা লিখে নাও, ফর্মুলা লিখে নাও। নিউমেরিক্যাল এখান থেকে কেমন করে করতে হবে তার একটা অ্যাপ্রোচ দেখে নি, নিউমেরিক্যালের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। ফর্মুলা লিখে নিয়েছো সাগনিক? সাগনিক দেখছি ফাটিয়ে পড়ছে, প্রচুর নোটস ফোর্স নিয়ে একদম বক্স ফক্স করে আলাদা আলাদা কালি ইউজ করছে, দারুণ ব্যাপার। কি কি ডেটা দেওয়া থাকবে বা দেখা যাক। ডেটা বলে দেবে কোনোভাবে পিওর সলভেন্টের ভেপার প্রেশার, কি বলবে? ধরো জল আর নুনের একটা কেস বলছে, জল গ্লুকোজের কেস বলছে, তাহলে পিওর জলের ভেপার প্রেশার বলে দিল যেটা পি নট সলভেন্ট, নুন জলের ভেপার প্রেশার বলে দিল যেটা পি সলিউশন, আবার পিওর জলের ভেপার প্রেশার বলে দিয়েছে পি নট সলভেন্ট বলে দিয়েছে। তাহলে এলএইচএস পুরো নোন, ইয়েস অর নো। আর কি বলে দিচ্ছে? কতটা নুন অ্যাড করেছি বলে দিচ্ছে, দ্যাট ইজ মাস গিভেন। জলের মলিকুলার ওয়েট বলে দিচ্ছে না আলাদা করে, জানাই আছে, ফর্মুলা জানি তো জানি, জলের জায়গায় বেনজিনও বলতে পারে, বেনজিনের যাই বলুক না কেন ফর্মুলা জানলে এটা জানা। আর সলভেন্ট, জলের মাস, বেনজিনের মাস যাই নিয়েছি সলভেন্ট তার মাসটা বলে দিচ্ছে। দিয়ে ক্যালকুলেট কি করতে বলছে? ওই নুনের মলিকুলার ওয়েটটা এটা ক্যালকুলেট করতে বলছে। ক্লিয়ার? বললে হয়তো এরকম কোয়েশ্চেন, ধরো বেনজিনের মধ্যে একটা কোয়েশ্চেনের ভার্সন নিয়ে নি, দেখো বেনজিনের মধ্যে বললো 78 গ্রাম বেনজিনের মধ্যে, কত গ্রাম বেনজিন? 78 গ্রাম বেনজিনের মধ্যে 2 গ্রাম কোন একটা আননোন নন ভোলাটাইল সলিড সলিউট ডিসলভ করা হয়েছে। ঠিক, বেনজিনের ভেপার প্রেশার এত, সলিউশনটার ভেপার প্রেশার এত। ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট অফ দ্যাট আননোন সলিউশন, আননোন সলিউট। ক্লিয়ার? তাহলে কি কি একবার চেক করে নি ফর্মুলা কি কি বলেছে। বলো পিওর বেনজিনের ভেপার প্রেশার গিভেন, সো পি নট সলভেন্ট গিভেন। সলিউশনের ভেপার প্রেশার গিভেন, সো পি সলিউশন গিভেন, পি নট সলভেন্ট গিভেন। এদিকে কি কি দেওয়া আছে বলে দিয়েছে 2 গ্রাম আননোন সলিউটটা অ্যাড করা হয়েছে, সো 2 গ্রাম। বলে দিয়েছে বেনজিন মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে C6H6, মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে। বলে দিয়েছে বেনজিন নেওয়া হয়েছিল 78 গ্রাম, সো মাস অফ বেনজিনও দিয়ে দেওয়া আছে। বলেছে আননোন মলিকুলার ওয়েটটা বার করতে। ভার্সন ক্লিয়ার? কেমন থাকবে প্রবলেম, অ্যাপ্রোচ কেমন থাকবে? ভেরি গুড। তাহলে এখানে আমরা ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি শেষ করলাম। ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিটা কি ছিল সোহম? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এখানে এরকম কোয়েশ্চেন, ধরো সাবজেক্টিভ আনসার যদি হয়, সাবজেক্টিভ সিচুয়েশনে সাবজেক্টিভ কোয়েশ্চেন ক্ষেত্রে কিন্তু এরকমও দিতে পারে, এরকমও দিতে পারে। কি দিতে পারে বলো তো? বলবে শো দ্যাট রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ আ কলিগেটিভ প্রপার্টি। তাহলে বলো কি প্রুফ করতে হবে? show that relative lowering of vapor pressure is a colligative property, এইটা দিতে হবে, এই প্রুফটা দিয়ে দিতে হবে, যেখানে আমরা দেখাবো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ আ কলিগেটিভ প্রপার্টি। এই প্রুফটা দিতে হবে, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ আ কলিগেটিভ প্রপার্টি আমরা প্রুফ করতে পারবো। এটা সাবজেক্টিভ কোয়েশ্চেন্স এর রেসপেক্টে বললাম। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি সেকেন্ড কলিগেটিভ প্রপার্টিতে। সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি, আচ্ছা মলিকুলার ওয়েট ক্যালকুলেশন এখানে ছিল, এনিওয়ে এটা আমরা করে ফেলেছি। চলে যাচ্ছে আমরা সেকেন্ড কলিগেটিভ প্রপার্টিতে, হুইচ ইজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট।
এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি। কেস 3 তে টোটাল 4টে কলিগেটিভ প্রপার্টি আছে। কি কি? প্রথমটার নাম কি? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, পরেরটা কি? 3 নম্বরটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর 4 নম্বরটা অসমোটিক প্রেসার। টোটাল 4টে কলিগেটিভ প্রপার্টি আছে। চলে এসেছি সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি, যেটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। সো এই কলিগেটিভ প্রপার্টিতে যাওয়ার আগে একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স করে নেওয়া যাক। ধরো ফর এক্সাম্পল বাড়িতে চিকেন মাটন মাঝে মধ্যে হয়, সবাই ননভেজ তো, এখানে কেউ ভেজ আছে। আচ্ছা চিকেন মাটন যদি নাও হয়, আলু তো সেদ্ধ হয় সবার বাড়িতে, ফাইন। যখন ধরো একটা কড়াইতে বা একটা বাটিতে আলু সেদ্ধ করা হচ্ছে, সো কখনো কি খেয়াল করেছে জল দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, সঙ্গে আর কি দেওয়া হয়? কেন নুনটা দেওয়া হয়? টেস্টের জন্য, যে আগে থাকতে আলুর মধ্যে কিছু কিছু নুন ঢুকে যাবে, তাড়াতাড়ি কেন বয়েল হয়? চলে আসা যাক কি হয় এক্স্যাক্টলি। সো জল বলো কেমন সলভেন্ট? ভোলাটাইল। আর নুন কেমন? নন ভোলাটাইল সলিড সলিউট। সো পুরো কেসটা পড়ছে আমাদের এই কেস 3 তে। সেখানে হচ্ছেটা কি ভালো করে একবার চেক করে নেওয়া যাক। যখনই জলের মধ্যে নুন দিলে তখনই ভেপার প্রেসার কমলো, ইয়েস অর নো? আগেই দেখে নিয়েছি ভেপার প্রেসার কমলো। সো ধরে নিচ্ছি এখানে ছিল হচ্ছে, প্রথমে জানতে হবে এখানে বয়লিং এর কন্ডিশনটা কি। প্রথমে কি জানতে হবে? এখানে বয়লিং এর কন্ডিশন কি। সো এনিওয়ান বলো বয়লিং এর কন্ডিশন কি? লিখে নাও। আরে ওটা তো টেম্পারেচার, কন্ডিশন কি? কি হয় 100 ডিগ্রিতে যে বয়েল হয়? 100 ডিগ্রিতে কি হয় যে জল ফোটে? ওটাই তো কন্ডিশন। কে ইকুয়াল হয়? ভেরি গুড, কে ইকুয়াল হয়? ভেপার প্রেসার। বল কোথাও তাহলে যদি অ্যাটমসফেরিক প্রেসার কম থাকে তাহলে কম টেম্পারেচারে জল ফুটবে, ইয়েস অর নো? বলছে চাঁদে জল 40 ডিগ্রিতে ফুটে যায়, হিল স্টেশনের জল 80 ডিগ্রিতে ফুটে যায়। কেন? কারণ অ্যাটমসফেরিক প্রেসার যত কমে যাচ্ছে তত কম টেম্পারেচারে জল ফুটছে। সো বয়েলিং এর কন্ডিশনটা ভালো করে দেখে নাও। বয়েলিং এর কন্ডিশন হচ্ছে যে লিকুইডের বয়েল হবে সেই লিকুইডের ভেপার প্রেসার। এই তোরা কাগজ ছেঁড়াছেড়ি করে কি করছিস রে? বল। চাঁদে তো অ্যাটমসফেরিক প্রেসারই নেই, তাহলে তো এমনি বয়েল হয়ে যাবে, হিট ছাড়াই বয়েল হবে ওখানে। কারণ এইটাই তো কন্ডিশন, জলের ওপরে যে প্রেসারটা লাগবে ওই প্রেসারটাকে অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ইকুয়াল হতে হবে। অ্যাটমসফেরিক প্রেসার অলমোস্ট নেই, এদিকে চাঁদে তো অল্প স্বল্প সূর্যের আলো পড়ছে, সো ভেপার তো অল্প স্বল্প তৈরি হচ্ছে। যেটুকু ভেপার তৈরি হচ্ছে ওটুকুই তো অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ইকুয়াল হয়ে গেল। অ্যাটমসফেরিক প্রেসার চাঁদে ধরলাম খুবই কম, নেই বললেই চলে প্রায়। তাহলে চাঁদে অ্যাটমসফেরিক প্রেসার খুব কম, তাহলে জলের যে সামান্য ভেপার তৈরি হলো সানলাইটের প্রেজেন্সে, ওই সামান্য ভেপারের যে ভেপার প্রেসার ওটাই তো অ্যাটমসফেরিক প্রেসারের থেকে বেশি হয়ে যাচ্ছে বা সমান হয়ে যাচ্ছে। তো ফুটে যাবে, জল ফুটবে, হিট লাগেনি। মানে ও ফুটবে আর উড়ে যাবে, ফুটবে আর উড়ে যাবে। হ্যাঁ একটু একটু ভ্যারি করতে পারে, হয়তো চাঁদের টেম্পারেচার একটু কম থাকে, তাই চাঁদের টেম্পারেচার হয়তো 10 ডিগ্রি আছে, ওটাকে হয়তো 40 অব্দি তুলতে হতে পারে, কিন্তু 100 অব্দি অবশ্যই তুলতে হবে না। হিলে হিলে অ্যাটমসফেরিক প্রেসার কি এখানে বেশি না হিলে বেশি? হিলে অনেক কম। তাহলে এগেন হিলে যদি যাই তাহলে অতটা ভেপার তুলতে হবে যতটা ভেপার এখানে তুলতে হচ্ছে। অল্প ভেপার উঠবে তাতেই হিলের সঙ্গে অ্যাটমসফেরিক প্রেসার ম্যাচ করে যাবে। অল্প ভেপার উঠতে অল্প হিট লাগবে, 80 ডিগ্রিতেই কাজ মিটে যাচ্ছে, 80-85তেই। তাহলে বয়েলিং এর কন্ডিশন কি? ভেপার প্রেসারকে অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ইকুয়াল হতে হবে। এবারে ভালো করে দেখ, এদিকে দেখা, প্রত্যেকের দিকে তাকাবি। ধরলাম এটা অ্যাটমসফেরিক প্রেসার, 1 অ্যাটমসফেরিক প্রেসার। ভেপার প্রেসার যখন এর সঙ্গে ইকুয়াল হবে তখন কি হবে? ধরলাম এটা রুম টেম্পারেচারে জলের ভেপার প্রেসার। রুম টেম্পারেচারে জলের অল্প স্বল্প ভেপার তো তৈরি হবে, আর অল্প স্বল্প ভেপারের অল্প স্বল্প ভেপার প্রেসার তো থাকবে। সো রুম টেম্পারেচারে ভেপার প্রেসার। এখন কি করবি বল এই ভেপার প্রেসারটাকে বাড়ানোর জন্য? কি করবি? হিট করলে কি হয়? ভেপার ভেপার বাড়বে, আর ভেপার বাড়লে হিট করছিস, অ্যাটমসফেরিক প্রেসার ওখানেই আছে,
ভেপার বাড়ছে, ভেপার বাড়ছে, ভেপার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে। এখন কি হয়েছে? ইকুয়াল হলে এখন কি দেখতে পাবো? এই কাজটা হতে 100 ডিগ্রি লাগে, তাই 100 ডিগ্রিতে কাজটা হয়। এটা এই কাজটা হতে যদি 200 ডিগ্রি লাগতো, 200 ডিগ্রিতে এই কাজটা হতো। কাজটা কি হচ্ছে? 1 অ্যাটমসফেরিক প্রেসার এখানে, কারেন্ট লেভেলে জলের প্রেসার এখানে। এই অবস্থায় হিট দিচ্ছি, ভেপার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, হিট দিচ্ছি, ভেপার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে। ভেপার প্রেসার 1 অ্যাটমসফেরিক প্রেসারকে ম্যাচ করলো, যে মোমেন্টে ম্যাচ করলো স্টার্ট হয়ে গেল বয়েলিং। ওইটা যে টেম্পারেচার হবে তাকেই বলবো বয়েলিং পয়েন্ট। চাঁদে কি হয়? চাঁদে হচ্ছে এখানে তোমার আছে জলের ভেপার প্রেসার, আর অ্যাটমসফেরিক প্রেসার এখানে দাঁড়িয়ে আছে, কিছুই লাগছে না, ওইখানেই বয়েল হয়ে যাচ্ছে। চাঁদে কি অ্যাটমসফেরিক প্রেসারটা কি হয়ে গেছে? চাঁদের জলের নর্মাল ভেপার প্রেসার কি চেঞ্জ হয়েছে? নর্মাল জলের ভেপার প্রেসার এখানেই আছে, চাঁদে অ্যাটমসফেরিক প্রেসার তো এখন লাগছে না, ওইখানে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়েল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চাঁদে এক্স্যাক্টলি কি হচ্ছে সিচুয়েশন। আচ্ছা, এবার চলে আসি নুন অ্যাড করলে কি হচ্ছে। নুন কেন অ্যাড করা হচ্ছে? সো এখানে জলের কারেন্ট ভেপার প্রেসার মেবি 30 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার, সো 30 ডিগ্রি টেম্পারেচারে জলের কারেন্ট ভেপার প্রেসার। এখানে 1 অ্যাটমসফেরিক প্রেসার, বিশুদ্ধ জল, পিওর ওয়াটার, তার ভেপার প্রেসার এখানে অ্যাট কারেন্ট রুম টেম্পারেচার। 1 অ্যাটমসফেরিক প্রেসার এখানে, নুন অ্যাড করেছি, তাহলে ভেপার প্রেসার কি হবে? নুন অ্যাড করেছি, ভেপার প্রেসার কমে গেছে। এখন ভেপার প্রেসারকে 1 অ্যাটমসফিয়ার অব্দি ম্যাচ করতে গেলে এক্সট্রা হিট লাগবে, এক্সট্রা টেম্পারেচার লাগবে। এক্সট্রা টেম্পারেচারকে এলিভেশন বলছি। তাহলে বয়েলিং পয়েন্ট এখন কি হয়ে গেল? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ছিল, নর্মাল অবস্থায় জলের প্রেসার এখানে, জলের ভেপার প্রেসার এখানে 100 ডিগ্রি অব্দি তুললে ম্যাচ করে যাচ্ছিল। এখন নুন অ্যাড করে দিয়েছি, জলের ভেপার প্রেসার কমেছে, এখন 100 ডিগ্রি অব্দি তুলে দেখা গেল এইখানে দাঁড়িয়ে গেছে। 100 ডিগ্রি তুলে দিয়েছি, কিন্তু নুন জলের ভেপার প্রেসার এইখানে দাঁড়িয়ে আছে, কারণ অনেক নিচ থেকে শুরু করেছে, ও লোয়ারিং হয়ে গেছে ওর ভেপার প্রেসারে। নিচ থেকে যখনই শুরু করেছে নুন জল এখানে দাঁড়িয়ে গেছে 100 ডিগ্রি থেকে, বয়েলিং স্টার্ট হবে 120 ডিগ্রি অব্দি হয়তো তুললাম, তখন গিয়ে ম্যাচ করলো 1 অ্যাটমসফিয়ারকে। তাহলে নুন অ্যাড করলে বয়েলিং পয়েন্ট কি হলো? বয়েলিং পয়েন্ট বেড়ে যাওয়াটাকে কেনই করা হয়, নুন অ্যাড করা হয়? নাম্বার 1 হচ্ছে সেদ্ধ ব্যাপারটা, বয়েল ব্যাপারটা যাতে ভালো হয়ে যায়, আর নাম্বার 2 জাম্পস কিলিং যাতে ইনশিওর হয়ে যায়। 120 অব্দি যদি বয়েলিং পয়েন্ট তুলে দিতে পারি, অবশ্যই জাম্পস টাম্পস ধরে নিতে পারি, আর কিছু থাকবে না। বয়েল করা দুধের মধ্যে চিনি তো মিষ্টি স্বাদের জন্য দিচ্ছিস, কিন্তু যদি বয়েল করার জন্য কোনো নন ভোলাটাইল সলিড অ্যাড করিস, মাংস সেদ্ধ করার জন্য একটু নুন হলুদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ কি না? প্রেসার কুকারে দিচ্ছে, কড়াইতে দিচ্ছে, সেদ্ধ হওয়ার জন্য কি দিয়ে দিচ্ছে? নুন হলুদ। ওই একই বয়েলিং পয়েন্টটাকে এলিভেট করে দেওয়া। সেই জন্য গাদা গাদা নুন দিয়ে গ্যাসকেও নষ্ট করা হবে না। টার্গেট হচ্ছে বয়েলিং পয়েন্টকে 200 অব্দি নিয়ে যাওয়া, টার্গেট নয়, 100 থেকে একটু বেশি করে দেওয়া টার্গেট। ওই 100 থেকে একটু বেশি করার জন্য যেটুকু প্রয়োজনীয় নুন সেটা হচ্ছে 1 চিমটে নুন সাধারণভাবে, ওইটুকু নুনেই মোটামুটি একটা 10-15 ডিগ্রি বেরিয়ে যায়। তুমি যদি বলো স্যার আমার কাছে অনেক পয়সা আছে, আমি প্রচুর এলপিজি সিলিন্ডার ওয়েস্ট করতে রাজি আছি, তাহলে তুমি এখন গাদা গাদা নুন দাও, 200 ডিগ্রি অব্দি নাও না, তাতে মাংস আর মাংস থাকবে না, গলে যাবে পুরো, কোনো অসুবিধা নেই। মাংস পুরোটা মাংসের একটা ঘ্যাঁট হয়ে যাবে পুরোপুরি গলে গিয়ে, কিন্তু বয়েলিং পয়েন্ট 200 অব্দি উঠে গেছে। কারণ তোমার কাছে এলপিজি সিলিন্ডারের কমই ছিল না, এলপিজি সিলিন্ডার প্রচুর ছিল, তুমি এলপিজি সিলিন্ডার অবভিয়াসলি ওটা কেন করা হয় না, কারণ ইকোনমিক নয়। আমার যেটুকু প্রয়োজন ওটুকু অব্দি তুলবো, তার জন্য যেটুকু নুন দেওয়ার সেটুকুই দেবো। এক্সট্রা দিয়ে এক্সট্রা বয়েলিং পয়েন্ট তুলে লাভ কি? কারণ ইকোনমি নষ্ট হচ্ছে না, মানে ইকোনমিক হচ্ছে না, ফুয়েল ওয়েস্ট হচ্ছে। শুধু ফুয়েল না, ফুয়েল ওয়েস্ট, টাইম ওয়েস্ট, আর যেটা বয়েল করছি সেটা টেস্ট ওয়েস্ট হচ্ছে, সেটা পুরো ঘেটে যাচ্ছে পুরো জিনিসটা। ওভার বয়েল হয়ে গেলে যেটা হয়, আলু নরম হয়ে গেছে, আলু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ডালের মধ্যে আলু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মাংসের ঝোলে আলু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব একদম পেস্ট হয়ে গেছে। তো এটা তো চাইছি না, না শুধু বয়েলটা করতে চাইছি। ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? কেন এলিভেশন করা হচ্ছে? তাহলে এলিভেশন যখন হচ্ছে তখন কি হচ্ছে, যখনই নন ভোলাটাইল সলিড অ্যাড করলাম, এই যে গাজরগুলো দেওয়া হয়েছে এর মধ্যে অবশ্যই কি দেওয়া হয়েছে? জল আর নুন আছে। জল আর নুন থাকলে কি হচ্ছে, এখানে ভেপার প্রেসার বেড়ে গেছে, ভেপার প্রেসার বেড়ে গেছে, কমে গেছে, ভেপার প্রেসার কমে গেছে। ওই কমে যাওয়া ভেপার প্রেসারের সলিউশন যেটা, সেই যে নুন জলটা, নুন জলের বয়েলিং পয়েন্ট বেড়ে গেছে, যেই ভেপার প্রেসার কমেছে নুন জলের বয়েলিং পয়েন্ট বেড়ে গেছে। এখন ওকে বয়েল হতে গেলে 120 অব্দি বয়েল হতে হবে, রাফলি 120 রাফলি বলছি বয়েল হতে হবে। অতটা বয়েল হলে গাজরের সেদ্ধটা ইনশিওর হয়ে যাবে।
কেন এলিভেশন হয়, ক্লিয়ার হয়েছে তো পয়েন্ট? এবার এটাকে নোট করে ফ্লো চার্টের মতন করে পুরোটা লিখে নাও, পুরোটা একটা ফ্লো চার্ট বানিয়ে নাও যে এলিভেশনটা হচ্ছে কেন। যখন পিওর সলভেন্ট আছে, পিওর সলভেন্টের একটা ফিক্সড বয়েলিং পয়েন্ট আছে, পিওর সলভেন্টের একটা ফিক্সড বয়েলিং পয়েন্ট আছে, পিওর সলভেন্ট আছে তো তার একটা ফিক্সড বয়েলিং পয়েন্ট আছে, কারণ তখন এই বয়েলিং এর কন্ডিশনটা মেনটেন হচ্ছে ভেপার প্রেসার 1 অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ইকুয়াল যখনই হচ্ছে তখনই এই ফিক্সড বয়েলিং পয়েন্টটা আমরা পিওর সলভেন্টের জন্য দেখতে পাচ্ছি। এবারে যেই আমরা সলভেন্টে অ্যাড করে দিলাম একটা নন ভোলাটাইল সলিউট, নুন টুন এসব সলিড সলিউট, সঙ্গে সঙ্গে ভেপার প্রেসার অফ সলিউশন বাড়লো না কমলো? ভেপার প্রেসার অফ সলিউশন কমে গেল। তাই এখন ভেপার প্রেসারকে ম্যাচ করার জন্য ভেপার প্রেসারকে অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ম্যাচ হতে হবে, এই কন্ডিশনটা তো হতেই হবে। ভেপার প্রেসারের দিকে কমে গেছে, ভেপার প্রেসারকে 1 অ্যাটমসফিয়ার অব্দি ম্যাচ করতে হবে, তার জন্য হাই হিট এনার্জি লাগবে, দ্যাট ইজ এলিভেশন হচ্ছে বয়েলিং পয়েন্টে। বয়েলিং এর কন্ডিশন তো আর চেঞ্জ হয়নি ভেপার প্রেসার কমে গেছে বলে, ভেপার প্রেসার থাকার জন্য বয়েলিং এর কন্ডিশন একই রকম আছে, ভেপার প্রেসারকে 1 অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে সমান হতে হবে। তাই ভেপার প্রেসারকে যদি 1 অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে সমান হতে হয়, যেখানে ভেপার প্রেসার অলরেডি কমে গেছে, তাহলে কমে যাওয়া ভেপার প্রেসারকে 1 অ্যাটমসফিয়ার অবধি তুলতে গেলে এখন অনেক হাই হিট লাগবে, বয়েলিং করাতে গেলে হাই হিট লাগবে, দ্যাট ইজ এলিভেশন হচ্ছে বয়েলিং পয়েন্টের। ক্লিয়ার? এলিভেশনের কারণ ক্লিয়ার? এলিভেশনের কারণ পুরোপুরি ক্লিয়ার? একটা জিনিস আমাকে জাস্ট একটু বলো, যখনই আমরা ক্লাস করছি সেন্টেন্স তালিকা ফ্লো চার্ট বানাচ্ছি, এতে তোমার বুঝতে সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? সুবিধা। ফ্লো চার্টে পড়তে সুবিধা হচ্ছে সোহম? তোমার পরম ফ্লো চার্ট রেডি করলে অসুবিধা হচ্ছে না তো? মানে অ্যাজ সাচ কিরকম কোনো ফিলিং হচ্ছে না তো? সেন্টেন্স হলে ভালো হতো বেশি, ফ্লো চার্টে বেশি চার্টের মতন করে মনে রাখতে সুবিধা হচ্ছে? গুড। তো আমরা ফ্লো চার্ট ফর্মটাই ফলো করব, বাড়িতেও যখন লিখে লিখে প্র্যাকটিস করবে চেষ্টা করবে ফ্লো চার্ট প্যাটার্নেই প্র্যাকটিস করতে, এটা হলে এটা হচ্ছে, এটা হলে এটা হচ্ছে, এটা হলে এটা হচ্ছে। হ্যাঁ দিয়েছিল, দেবী, অবশ্যই দেবী। সো ফ্লো চার্ট প্যাটার্নটা খুবই ভালো প্যাটার্ন, পরীক্ষা হলে টাইম না হলেও ফ্লো চার্ট প্যাটার্ন মেনটেন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে আমাদের সিচুয়েশন, যে বয়েলিং পয়েন্টে এলিভেশন হলো। এখন কথাটা হচ্ছে এই কতটা এলিভেশন হবে, এলিভেশনটা যে হচ্ছে এটা কতটা এলিভেশন হবে, আর আমাদের শো করতে হবে এই এলিভেশনটাও একটা কলিগেটিভ প্রপার্টি। এই এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এটাও একটা কলিগেটিভ প্রপার্টি। এই কথাটার মানেটা কি এবার দেখে নিই। একটু আগেই যেটা ইকশান বলছে যে স্যার বেশি নুন দিলে কি বেশি এলিভেশন হবে? অবশ্যই বেশি নুন দিলে বেশি এলিভেশন হবে, মানে নুনের পার্টিকেল যদি বেড়ে যায় তাহলে এলিভেশন এফেক্টেড হচ্ছে, রাইট? সলিউট পার্টিকেল বেড়ে গেলে এলিভেশন বাড়ছে, তাহলে কি বলতে পারি যে এলিভেশন একটা কলিগেটিভ প্রপার্টি? কারণ কলিগেটিভ প্রপার্টি কারা? যারা পার্টিকেলের উপর ডিপেন্ড করে। সো নুনের পার্টিকেল নাম্বার কম, সো এলিভেশন কম, নুনের পার্টিকেল নাম্বার বেশি, সো এলিভেশন বেশি। সো এলিভেশনটা হচ্ছে নুনের পার্টিকেল নাম্বার সলিউটের পার্টিকেল নাম্বারের উপর ডিপেন্ড করে। সো দিস ইজ আ কলিগেটিভ প্রপার্টি। এখন আমরা এর একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখে নেব। লেখা হয়ে গেছে এতদূর অবধি? পরম লেখা হয়েছে, সোহম লেখা হয়েছে, চলো আমরা ম্যাথমেটিক্যালি এখন একটা প্রুফ দেখে নিই যে এলিভেশনটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। গ্রাফটা ড্র করে নাও। তিনটে লাইন ড্র করবে, তিনটে অলমোস্ট প্যারাবোলিক এরকম লাইনটা ড্র করবে, একটা দুটো তিনটে। ড্র করে না পুরো গ্রাফটাকে, তিনটে প্যারাবোলিক মতন করে তিনটে লাইন ড্র করে নেবে, যেটা দেখতে পাচ্ছি 1 2 3। হ্যাঁ, তারপরে তো প্রুফটা করব যে এলিভেশনটা একটা কলিগেটিভ প্রপার্টি। আরে তুই কালার করবি পরে, তাড়াতাড়ি ড্র কর, তুই আগে নেক্সট পেজে ড্র কর, এখানে হবে না, ধরবে না। নেক্সট পেজে একটু কার্ভড ওয়েতে ড্র করো, স্ট্রেট লাইন রেখো না।
সরি টিএফ না টিবি হবে এগুলো সব। কি বলছে গ্রাফটা? ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে ভেপার প্রেসার, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে টেম্পারেচার, আর এটা হচ্ছে সলভেন্টের ভেপার প্রেসারের কার্ভ, সলিউশন 1 এর ভেপার প্রেসারের কার্ভ, সলিউশন 2 এর ভেপার প্রেসারের কার্ভ, সলিউশন 1 এর ভেপার প্রেসারের কার্ভ, সলিউশন 2 এর ভেপার প্রেসারের কার্ভ, আর সলভেন্ট পিওর সলভেন্টের ভেপার প্রেসারের কার্ভ। ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার, ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার, ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার। ওই জন্য তো গ্রাফের থ্রু দিয়ে আমরা পুরো স্টাডিটা করছি। সুন্দর হয়েছে, ড্রয়িং হয়েছে, ভেরি গুড। বয়লিং পয়েন্ট, সলিউশন 1 এর বয়লিং পয়েন্ট, সলিউশন 2 এর বয়লিং পয়েন্ট। আসছি সবগুলোতে আসছি। সলিউশন 1 এর বয়লিং পয়েন্ট, সলিউশন 2 এর বয়লিং পয়েন্ট, আর হচ্ছে সলিউশন 3টের কার্ভ, একটা পিওর সলভেন্ট, একটা সলিউশন 1, একটা সলিউশন 2। গ্রাফ দেখে বলো, গ্রাফ দেখে বলো যে সলিউশন 1 আর সলিউশন 2 এদের মধ্যে কে বেশি কনসেন্ট্রেটেড? সলিউশন 1 আর সলিউশন 2 কে বেশি কনসেন্ট্রেটেড? বলো সলিউশন 1 আর সলিউশন 2 ভেপার প্রেসার কোথায় কমেছে? বেশি কমেছে। সলভেন্টের ভেপার প্রেসার তো দেখতে পাচ্ছি, সলিউশন 1 এর ভেপার প্রেসার থেকে কম না বেশি? সলভেন্টের ভেপার প্রেসার বেশি। সলভেন্টের ভেপার প্রেসার, সলভেন্টের ভেপার প্রেসার এরকম ভাবে যাচ্ছে, সলিউশন 1 এর ভেপার প্রেসার তার নিচে দিয়ে যাচ্ছে, এদিকে ভেপার প্রেসার। তাহলে বলো সলভেন্টের ভেপার প্রেসার বেশি না সলিউশন 1 এর ভেপার প্রেসার বেশি? ক্লিয়ারলি তাই তো, সলিউশন হলে তো ভেপার প্রেসার কমে যায়, ভেপার প্রেসার তো এইটা। সলিউশন 2 এর ভেপার প্রেসার আরো কম, হ্যাঁ কি না? সলভেন্টের ভেপার প্রেসার এটা, সলিউশন 1 এর ভেপার প্রেসার এটা, সলিউশন 2 এর ভেপার প্রেসার এটা। কোনটার ভেপার প্রেসার বেশি? তারপরে কোনটা? সব থেকে ভেপার প্রেসার কম কোথায়? ভেপার প্রেসার যেখানে কম ওখানে সলিউট বেশি অ্যাডেড না কম অ্যাডেড? ভেপার প্রেসার যেখানে কম এখানে সলিউট বেশি অ্যাডেড না কম অ্যাডেড? তাহলে কোন সলিউশনটার কনসেন্ট্রেশন বেশি? সলিউশন 2 কনসেন্ট্রেটেড বেশি। ক্লিয়ার? তাহলে সলিউশন 2 হচ্ছে, লিখে দিও নিচে, সলিউশন 2 কনসেন্ট্রেটেড, মোর কনসেন্ট্রেটেড, মোর কনসেন্ট্রেটেড সলিউশন 2। তার কারণটা ক্লিয়ার, সলিউশন 2 এর ভেপার প্রেসার কমেছে, বেশি কমেছে, বেশি কমেছে কারণ ওখানে সলিউট বেশি, সলিউট বেশি মানে মোর কনসেন্ট্রেটেড। সলিউশন 1 লেস কনসেন্ট্রেটেড, সলিউশন 2 মোর কনসেন্ট্রেটেড। ক্লিয়ার হয়েছে? এবারে চেক করে নেওয়া যাক আমাদের বয়লিং এর কন্ডিশন কি ছিল। বয়লিং এর কন্ডিশন ফাইন, এটা হচ্ছে আমাদের বয়লিং এর কন্ডিশন। এই ভ্যালুটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। ক্লিয়ার? টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার কি হয়? এই যে এখানে বলো, টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার কি হবে? কমে যাবে। টেম্পারেচার বাড়লে ভেপার কমে যাবে, টেম্পারেচার বাড়লে ভেপার বাড়বে, আর ভেপার বাড়লে আবার কমবে। টেম্পারেচার বাড়ছে তাহলে ভেপার কম হবে না বেশি হবে? আর ভেপার বেশি হলে ভেপারের প্রেসার। ক্লিয়ার? এবার গ্রাফটা ফলো করবে, প্রত্যেকে বোর্ডে দেখবে, এবার বাকিটা লিখবে একটু পরে, একটু বোর্ডে দেখে নাও। টেম্পারেচার বাড়ছে, বলো সলভেন্টের ভেপার প্রেসার বাড়ছে, হ্যাঁ কি না? টেম্পারেচার বাড়লে সলিউশন 1 এরও ভেপার প্রেসার বাড়ছে, হ্যাঁ কি না? টেম্পারেচার বাড়লে সলিউশন 2 এরও ভেপার প্রেসার বাড়ছে, হ্যাঁ কি না? তাহলে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার বাড়ছে, সবারই ভেপার প্রেসার বাড়ছে, আর ওগুলো দেওয়ার দরকার নেই। টেম্পারেচার বাড়ছে, সবারই ভেপার প্রেসার বাড়ছে, ইয়েস অর নো? চলো এবার ভেপার প্রেসার বাড়তে বাড়তে কি হচ্ছে দেখা যাক। সলভেন্টে আছি, টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, বাড়তে 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 এই পয়েন্টে ভেপার প্রেসার কার সঙ্গে ইকুয়াল হয়ে গেছে?
এই পয়েন্টে ভেপার প্রেসার ইকুয়াল হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে। তাহলে এর কারেসপন্ডিং টেম্পারেচারকে কি বলবো? টেম্পারেচার বাড়াচ্ছি, ভেপার প্রেসার বাড়ছে, টেম্পারেচার বাড়াচ্ছি, ভেপার প্রেসার বাড়ছে, ভেপার প্রেসার বাড়তে বাড়তে এই টেম্পারেচারে এসে ভেপার প্রেসার ইকুয়াল হয়ে গেল 1 অ্যাটমসফিয়ারকে। তাহলে এর কারেসপন্ডিং টেম্পারেচার বয়লিং পয়েন্ট, ইয়েস অর নো? বয়লিং পয়েন্ট ক্লিয়ার? সলিউশন 1 এর জন্য আসছি। সলিউশন 1 এরও টেম্পারেচার বাড়াচ্ছি, ভেপার প্রেসার বাড়ছে, টেম্পারেচার বাড়াচ্ছি, ভেপার প্রেসার বাড়ছে, বলো বয়লিং পয়েন্ট অ্যাচিভড, ইয়েস অর নো? বাট বয়লিং পয়েন্টে 1 অ্যাটমসফিয়ার ম্যাচ হয়েছে, এখন অনেক দেরি 1 অ্যাটমসফিয়ার। ধরলাম এইখানে প্রেসার P1, P1 কি 1 অ্যাটমসফিয়ারকে ম্যাচ করছে? এখনো ম্যাচ করছে কি? গ্রাফ থেকে কি দেখতে পাচ্ছি? ম্যাচ করছে? ক্লিয়ারলি করছে না। তার মানে এখানে সলিউশনের ভেপার প্রেসার বাড়াচ্ছিলাম, সলিউশনের ভেপার প্রেসার বাড়াতে বাড়াতে এই পয়েন্টে এসছি, বাট এই পয়েন্টে বয়লিং পয়েন্ট অ্যাচিভ, বয়লিং পয়েন্টে কিন্তু 1 অ্যাটমসফিয়ার ম্যাচ হয়নি, P1 এ এখনো পড়ে আছে, আর P1 ক্লিয়ারলি 1 অ্যাটমসফিয়ার থেকে কম। আরো বাড়াচ্ছি, এই টেম্পারেচার সে দেখতে পেলাম 1 অ্যাটমসফিয়ার ম্যাচ হয়েছে। তাহলে এর কারেসপন্ডিং বয়লিং পয়েন্টটি হচ্ছে সলিউশন 1 এর বয়লিং পয়েন্ট, ইয়েস অর নো? ক্লিয়ার? সলিউশন 1 এর বয়লিং পয়েন্ট বাড়িয়েছি, সলিউশন 1 এর টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার সলিউশন 1 এ বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে এই অবধি এসেছি, বয়লিং পয়েন্ট ম্যাচ হয়ে গেছে, বাট এখনো 1 অ্যাটমসফিয়ার ম্যাচ হয়নি। আরো বাড়াচ্ছি টেম্পারেচার, এইখানে এসে দেখতে পাচ্ছি 1 অ্যাটমসফিয়ার ম্যাচ হলো। তাহলে এর কারেসপন্ডিংটাই হচ্ছে সলিউশনের বয়লিং পয়েন্ট। তাহলে বলো টিবি থেকে TB1 এ এলিভেশন হয়ে গেছে, ইয়েস অর নো? বেড়ে গেছে বয়লিং পয়েন্ট। সলিউশন 2 বাড়াচ্ছি, এখানে বলো বয়লিং পয়েন্ট অ্যাচিভ হয়েছিল, ইয়েস অর নো? বাট বয়লিং পয়েন্ট অ্যাচিভ, কিন্তু 1 অ্যাটমসফিয়ার হয়েছে, তাহলে বয়লিং হবে? আরো বাড়াচ্ছি, এইখানে এসে দেখা গেল 1 অ্যাটমসফিয়ারকে ম্যাচ করেছে, তাহলে এর কারেসপন্ডিং টেম্পারেচারই বয়লিং স্টার্ট হবে, হ্যাঁ কি না? এইখানেই তাহলে হলো ক্লিয়ারলি বলো এলিভেটেড, ইয়েস অর নো? পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এলিভেশন হয়ে গেছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এলিভেশন হয়ে গেছে। এবার এই পয়েন্ট কটার নাম দিয়ে দাও, পয়েন্ট A, B, C, এটাকে করে দাও D, এটাকে করে দাও E, দিয়ে দুটো ট্রায়াঙ্গেলকে ফলো করো। ট্রায়াঙ্গেল ABD and triangle ACE, এরা সিমিলার ট্রায়াঙ্গেল। জিওমেট্রিতে ঢুকছি একটু। ট্রায়াঙ্গেল ABD একটা স্মল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেল ACE একটা লার্জ ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ। ABD স্মল ট্রায়াঙ্গেল, ACE লার্জ ট্রায়াঙ্গেল, ABD স্মল ট্রায়াঙ্গেল, ACE লার্জ ট্রায়াঙ্গেল, এরা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলের যে রেশিওটা মেনটেন হয়, করসপন্ডিং লেংথ গুলোর রেশিও ইকুয়াল হয়। করসপন্ডিং লেংথ AD স্মল ট্রায়াঙ্গেলের লেংথ বাই AE লার্জ ট্রায়াঙ্গেলের লেংথ ইজ ইকুয়াল টু, অ্যাজিউম করছি স্ট্রেট লাইন, যেহেতু স্মল রিজিয়নে কার্ভ আছে ওটাকে স্ট্রেট লাইনের মতন করে অ্যাজিউম করে চলা হচ্ছে এই মোমেন্টে, অর্থাৎ এই লাইনটা BD লাইনটা স্ট্রেট অ্যাজিউম করা হচ্ছে, CE লাইনটা কার্ভ বাট স্ট্রেট অ্যাজিউম করে চলছি, ঠিক আছে? সো AD বাই AE is equal to AB by AC, very good. এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের ক্রাইটেরিয়া। নাও কামিং টু AD, AD বলো TB1 মাইনাস TB, হ্যাঁ কি না? AD হচ্ছে TB1 মাইনাস TB, নিচে চেক করো। AE হচ্ছে নিচে চেক করো TB2 মাইনাস TB। AB হচ্ছে P0 মাইনাস P1, yes or no? P0 টাই 1 অ্যাটমসফিয়ার, এখন P0 মাইনাস P1 এটাই হচ্ছে AB। আর AC হচ্ছে P0 মাইনাস P2। AD TB1 মাইনাস TB,
AE TB2 minus TB, AB P0 minus P1, AC P0 minus P2. ক্লিয়ার? তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে ডেল্টা টিবি ফর 1 এক নম্বরের এলিভেশন, এটা ডেল্টা টিবি ফর 2 2 নম্বরের এলিভেশন, ইজ ইকুয়াল টু এটা ডেল্টা P1 এক নম্বরের ডিপ্রেশন ইন ভেপার প্রেসার, এটা ডেল্টা P2 এক নম্বরের ডিপ্রেশন ইন ভেপার প্রেসার বা লোয়ারিং ইন ভেপার প্রেসার। 1/2 is equal to 1/2. Delta TB1 by delta TB2 is equal to delta P1 by delta P2. 1/2 is equal to 1/2 মানে delta TB আর delta P proportional, yes or no? 1/2 equal to 1/2. তাহলে এটা আর ওটা proportional. Proportional হলেই for example V proportional to T যদি হয় তাহলে V1 by V2 is equal to T1 by T2 হয়। যদি V proportional to T হয়, চার্লস ল যেটা, চার্লস ল তাই তো হয়, V proportional to T, তার মানে আমরা কি বলি V1 by V2 equal to T1 by T2। সেম হইতে এখানে ডেল্টা টিপি 1/2 is equal to ডেল্টা পি 1/2 মানে এরা প্রপোর্শনাল। ক্লিয়ার? আবার এক্সপেরিমেন্টেশন থেকে দেখতে পাওয়া যায় ডেল্টা পি প্রপোর্শনাল টু মোলালিটি হয়, এটা এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাওয়া যায় ডেল্টা পি প্রপোর্শনাল টু মোলালিটি। তাহলে বল ডেল্টা টিপি প্রপোর্শনাল টু মোলালিটি হবে। এতদূর অবধি কোনো ডাউট থাকলে বলবে। ডেল্টা টিপি প্রপোর্শনাল টু ডেল্টা পি, এটা প্রুফ করলাম আমরা জিওমেট্রি থেকে, কার্ভ থেকে। আবার ডেল্টা পি প্রপোর্শনাল টু মোলালিটি হয়, এটা এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাওয়া যায়। তাহলে ডেল্টা টিপি আর মোলালিটি এখন প্রপোর্শনাল হবে, হ্যাঁ কি না? নেক্সট পেজে যাচ্ছি তাহলে। ডেল্টা টিপি প্রপোর্শনালিটি এখন মোলালিটি, that is delta TB is equal to ebullioscopic constant into molality। এটা কনস্ট্যান্ট তো আসবে, এটাকে বলে ebullioscopic constant। এটা পরেরটাই আসবে ডিপ্রেশনটাতে, ebullioscopic constant। চলে আসছে এখন মোলালিটি জিনিসটা কি সেটাতে। প্রথমে আমরা চেক করে নিই, এখানে বলো মোলালিটি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি মোল ফ্র্যাকশন কে মিন করে, মোল কে মিন করে, হ্যাঁ কি না? মোলালিটি মানে কি? মোল তো থাকেই, মোল বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে মোলালিটি মানে মোল নাম্বার বেশি হলে মোলালিটি বাড়বে না কমবে? মোল বেশি, সলিউটের মোল বেশি, সলিউটের মোল বেশি, তাহলে মোলালিটি বাড়বে। তাহলে মোলালিটি মানেই হচ্ছে মোল নাম্বারকে সেটা মিন করে। মোলালিটি যদি মোল নাম্বারকে মিন করে, আর মোল নাম্বার মানেই নাম্বার অফ পার্টিকেল, হ্যাঁ কি না? আর নাম্বার অফ পার্টিকেল মানেই কলিগেটিভ প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এলিভেশনটা হয়ে গেল একটা কলিগেটিভ প্রপার্টি, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট হয়ে গেল একটা কলিগেটিভ প্রপার্টি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়ে গেল একটা কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ার? চলে আসছে এবার এখান থেকে মলিকুলার ওয়েট ক্যালকুলেশন, যেরকম আগেরটাই করলাম এখানেও করতে হবে। মোলালিটি মানে কি আমরা দেখে নিই একবার। মোলালিটির ফর্মুলা হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মাস অফ সলভেন্ট ইন কেজি। মোলস মানে আবার কি? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। সেই মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, এটাই হয়ে গেল মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। একটু সাজিয়ে নিলে হয়ে গেল। একবার দেখে নাও মোলালিটি মানেই ওটা, দেখে নাও একবার। মোলালিটি মানেই হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি।
এটাই হচ্ছে মোলালিটি, যেখানে মোলসটা হচ্ছে আবার মাস বাই মলিকুলার ওয়েট, মোলসটা হচ্ছে আবার মাস বাই মলিকুলার ওয়েট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোলস হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট, মোলস হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট, মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নেওয়া হয়েছে, জাস্ট রিঅ্যারেঞ্জ করে নেওয়া হয়েছে। ডাইরেক্ট ফর্মুলা, যদি বাই চান্স ফর্মুলা ভুলে যাও তখন ডিরাইভ করে অঙ্কটা করতে হবে। ক্লিয়ার এত অবধি? এতদূর ক্লিয়ার? মোলালিটি ইজ ইকুয়াল টু এটা, কোই ডাউট আছে এখানে? সেটা এখানে পুট করে দাও তাহলে। মোলালিটির জায়গায় এটা পুট করে দিচ্ছ, জাস্ট সিম্পল। মনে রাখতে হবে সলভেন্টের মাসটা কেজিতে, ওয়ারাস সলিউটের মাসটা কিন্তু গ্রামে। সলভেন্টের মাস কেজিতে আছে, সলিউটের মাস কিন্তু গ্রামে আছে। বল কোন একটা এলিভেশন দেওয়া আছে, ইবিলোস্কোপিক কনস্ট্যান্ট দেওয়া আছে, সলিউটের মাস হয়তো দেওয়া আছে, সলভেন্টের মাস হয়তো দেওয়া আছে, তাহলে সলিউটের মলিকুলার ওয়েট ক্যালকুলেট হয়ে যাবে? হয়ে যাবে তো? একটা কোয়েশ্চেন, টুইস্টেড কোয়েশ্চেন্স আজকাল আসছে, কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন্স আসছে, কেস বেসড কোয়েশ্চেন্স আসছে। একটা কোয়েশ্চেনের প্যাটার্ন বলছি, বলছে এখান থেকে ফিগার আউট করতে হবে কি করতে হবে। দেখো ইজি কোয়েশ্চেন, জাস্ট এটা স্টোরি জুড়ে দিয়ে একটু টুইস্ট করে দিচ্ছে, যাতে তোমার এক্সাম হলে কনফিউশন হয়, প্যানিক অ্যাটাক হয়ে যায় তোমার, আর তুমি যাতে না পারো। বলছে শাগনিক আর ইকশান বেস্ট ফ্রেন্ড। কি বলছে? শাগনিক আর ইকশান স্কুলে বেস্ট ফ্রেন্ড। বেশ, তো টিচার তাদেরকে ইনস্ট্রাক্ট করেছে দুটো সলিউশন বানাতে, NaCl এর দুটো সলিউশন বানাতে ইনস্ট্রাক্ট করেছে। শাগনিকও তার সলিউশন বানিয়েছে, ইকশানও তার সলিউশন বানিয়েছে। দুজনকেই বলা হয়েছে তাদের সলিউশনের বয়লিং পয়েন্ট বার করতে। শাগনিকও তার সলিউশনের বয়লিং পয়েন্ট বের করেছে, ইকশানও তার সলিউশনের বয়লিং পয়েন্ট বের করেছে। আরো কিছু অ্যাডিশনাল ডেটা দিয়ে দিয়েছে, কতটা নুন নিয়েছিল, কতটা জল নিয়েছিল, এসব ডেটাও দিয়ে দিয়েছে। দিয়ে লাস্টে কোয়েশ্চেন করেছে এদের মধ্যে কে ঠিক ছিল, কার সলিউশন ঠিকঠাক তৈরি হয়েছে। ওরকম করলে হবে না, কি দেখতে হবে, কার সলিউশন ঠিকঠাক তৈরি হয়েছে বলেছে। আরো কিছু ডেটা হয়তো দেওয়া আছে, ভালো করে দেখো। অবভিয়াসলি যখনই নুন জলের সলিউশন দুজনে বানিয়েছে, সেই বয়লিং পয়েন্ট এলিভেটেড বয়লিং পয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? তো ধরলাম শাগনিকের বয়লিং পয়েন্ট বেরিয়েছে 101 ডিগ্রি, আর ইকশানের বয়লিং পয়েন্ট বেরিয়েছে 100.3 ডিগ্রি, 100.3 ডিগ্রি, আর ওর বেরিয়েছে 101 ডিগ্রি। তাহলে ওর এলিভেশন কত? 0.3 ডিগ্রি, ওর এলিভেশন 1 ডিগ্রি। ক্লিয়ার? এবারে তোমাকে বাকি যা কিছু ডেটা দিয়ে দিয়েছিল, সেখান থেকে তুমি এখান থেকে ক্যালকুলেট করলে বাকি যা কিছু ডেটা দিয়েছে, কি কি দিয়ে দিয়েছিল? হয়তো জলের ইবিলোস্কোপিক কনস্ট্যান্ট দিয়ে দেওয়া আছে, কতটা জল নিতে হবে বলে দেওয়া ছিল, দুজনকেই বলা হয়েছে কতটা জল নিতে হবে বলে দেওয়া ছিল, কতটা নুন নিতে হবে বলে দেওয়া ছিল। নুনেরও মলিকুলার ওয়েট হয়তো জানা, কারণ NaCl মলিকুলার ওয়েট জানা। তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে? এলিভেশন কতটা হওয়ার কথা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? দেখা গেল ডেল্টা টিভি বেরিয়েছে 0.3 ডিগ্রি, মানে এলিভেশন হওয়ার কথা কতটা ছিল? 0.3। তাহলে আলটিমেট বয়লিং পয়েন্ট হওয়ার কথা কতটা ছিল? 100.3। দুজনের মধ্যে 100.3, একজনের এসছে অন্যজনের আসেনি, যার এসছে সে কারেক্ট, যার আসেনি সে ইনকারেক্ট। কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝা গেছে? কোয়েশ্চেনে কিন্তু ডাইরেক্টলি বলে দিল না যে এতটা জলে এতটা নুন দিয়েছি, এলিভেশন বার করে দাও, বলে দিল না। এতটা জলে এতটা নুন মিশিয়েছি, এলিভেশন বার করে দাও, কোয়েশ্চেনে বললো না। কোয়েশ্চেনের স্টোরি জুড়ে দিল। যখন এরকম স্টোরি জুড়ে কোয়েশ্চেন করছে, এগুলোকেই বলছে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন্স, কেস বেসড কোয়েশ্চেন্স। এক্স্যাক্টলি কি বের করতে হবে ওটাই স্টুডেন্টসরা কনফিউজ হয়ে যাচ্ছে। বলছে দুজনের মধ্যে কে কারেক্ট বলে দাও। এখানে যে বেরটা করতে হবে, এলিভেশনটা দিয়ে চেক করতে হবে দুজনের ডেটা থেকে কার এলিভেশনটা এখানে ম্যাচ করে গেল, এই জিনিসটা মাথায় ক্লিক করছে না। কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন্সে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ ম্যাটার করছে এখন। কারণ স্টোরিটা মাথায় বুঝতে হবে যে স্টোরিটা কি দিয়েছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি কি বের করতে হবে।
তোমাকে যদি কোয়েশ্চেনটাই কেউ বুঝিয়ে দেয় তুমি আনসার নামে দিতে পারবে, কিন্তু এক্সাম হলে ওই কোয়েশ্চেনটা বোঝানোর মতন লোক পাওয়া যাচ্ছে না, ওটা তোমাকে নিজেকে বুঝতে হবে স্টোরিটা পড়ে। যেরকম এখানে একটা কোয়েশ্চেন দিলাম যে এ অ্যান্ড বি দুজনকে বলা হয়েছে 100 গ্রাম জল নাও, 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দাও, দিয়ে দুজনেই সলিউশন বানাও আর সলিউশন পয়েন্টে বয়লিং পয়েন্ট চেক করো। এ এর বয়লিং পয়েন্ট পাওয়া গেছে 101, বি এর বয়লিং পয়েন্ট গেছে 100.3, কে কারেক্ট বলো? এখানে যে বয়লিং পয়েন্টের এলিভেশনটা প্রথমে বের করে নিতে হবে 100 গ্রাম আর 2 গ্রামকে নিয়ে, এটা বুঝতে পারা যাচ্ছে না, দিয়ে চেক করতে হবে কার সঙ্গে কারেক্ট হলো, এটা ধরতে হবে। বলো এটা ক্লিয়ার? এলিভেশন ক্লিয়ার? চলে যাচ্ছি নেক্সট নেক্সট কোয়ালিটেটিভ প্রপার্টি, যেটা করে আজকে ক্লাসটা শেষ করব, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এটার পরে আর দুটো টপিক থাকছে, যেটা করে আমরা একটু নিউমেরিক্যালও যাবো, যেটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। নেক্সট ক্লাসে আমাদের নিউমেরিক্যালও হবে, আর তার আগে ছোট দুটো টপিক থাকছে সেগুলোও কভার হবে। এখন চলে যাচ্ছি আমরা সেকেন্ড কোয়ালিটেটিভ প্রপার্টিতে, থার্ড, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। সো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানেও একটা দেখে নিই। অনেক সময় দেখতে পাওয়া যায় একটু কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, প্র্যাকটিক্যালি হয়তো নাও দেখে থাকতে পারো, প্র্যাকটিক্যালি হয়তো অনেক সময় অতটা দেখবে না, বাট এমনিতে দেখতে পাওয়া যায় একটা প্র্যাকটিক্যাল এভিডেন্স বলছি, যেগুলো একটু ঠান্ডা দেশের, ঠান্ডা আবহাওয়ার দেশ, মানে শীতকালে টেম্পারেচার 0 ডিগ্রির নিচে চলে যায়, নরওয়ে, ব্রিটেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, কানাডা, এই সমস্ত জায়গায়। তো কি হচ্ছে, এই সমস্ত জায়গায় মাঝে মধ্যেই যে অসুবিধাটা হয় শীতকালে, সেটা হচ্ছে রাস্তাঘাটে যখন তখন বরফ জমে যায়, বাড়ির ছাদে যখন তখন স্নোফল হয়ে বরফ জমে গেছে, বাড়ির সামনে পুরো বরফে ভর্তি হয়ে গেছে। ওই বরফের ব্লকেজ ক্লিয়ার করার জন্য এনি আইডিয়া কি করা হয়? এক তো শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এরকম করে তুলতে হবে, আর অনেক জায়গা দূরে বরফ জমে গেছে, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, ধরো রোড ব্লক বরফে, কি করা হতে পারে? নুন অ্যাড করা হয়। নুন অ্যাড করলে কি হয় দেখে নাও, ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন হয়। কেমন করে একবার চেক করে নেওয়া যাক কি হয় এক্স্যাক্টলি, একবার দেখে নিই। যে সল্ট অ্যাড করলে, সল্ট কেমন সলিউট? নন ভোলাটাইল সলিড সলিউট। অ্যাড করলে কি হচ্ছে প্রথমে আমরা চেক করে নিই। অ্যাড করলে কি হচ্ছে, ধরলাম জলের ফ্রিজিং পয়েন্ট কত, এখানে আছে, এই মোমেন্টে রুম টেম্পারেচার কত, নরওয়ে ধরো, মাইনাসে যাও, -3 ধরো কি -5 ধরো, -5, তাহলে বলো জলের ফ্রিজ করে যাওয়ার কথা, কারণ জলের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি, রুম টেম্পারেচার -5, তাহলে ফ্রিজ হয়ে যাবে। যেই নুন অ্যাড করলাম, ফ্রিজিং পয়েন্টে কি হলো, হেডিং কি বলছে, মানে ফ্রিজিং পয়েন্ট বাড়লো না কমলো, -7 ধরো চলে এসেছে ফ্রিজিং পয়েন্ট। তাহলে এখন ফ্রিজিং পয়েন্ট কত, -7 নুন অ্যাড করার পরে, আর এখন তার রেসপেক্টে রুম টেম্পারেচার কত, -5, সেটা বেশি না কম? বেশি না কম? বেশি। তাহলে ফ্রিজ বরফ মেল্ট হয়ে জল হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে মাথায়? তার মানে এখানে কি করা হচ্ছে, রুম টেম্পারেচারের থেকে ফ্রিজিং পয়েন্টকে কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে রুম টেম্পারেচারটা ইনিশিয়ালি ফ্রিজিং পয়েন্টের নিচেই ছিল, কিন্তু এখন কি হয়ে গেল, রুম টেম্পারেচারের থেকেও ফ্রিজিং পয়েন্ট আরো কমে গেল, দিয়ে রুম টেম্পারেচারটা এখন ফ্রিজিং পয়েন্টের থেকে বেশি হয়ে গেল, রিলেটিভলি বেশি, আর রিলেটিভলি বেশি হয়ে যাওয়ার জন্য মেল্ট করে গেল। এটাই হচ্ছে আমাদের ডিপ্রেশন অন ফ্রিজিং পয়েন্টের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ফ্রিজিং এর এগেন কন্ডিশন কি। 0 ডিগ্রিতে তো ফ্রিজিং হয়, কন্ডিশনটা কি? ফ্রিজিং এর কন্ডিশন হচ্ছে ভেপার প্রেসার অফ ফ্রোজেন সলভেন্ট। ফ্রোজেন সলভেন্ট মানে বরফের কথা মিন করা হচ্ছে এখানে, সলিড সলভেন্টটা যেটা, ভেপার প্রেসার অফ ফ্রোজেন সলভেন্ট ইজ ইকুয়াল টু ভেপার প্রেসার অফ লিকুইড সলভেন্ট। ফ্রোজেন সলভেন্টের ভেপার প্রেসার আর লিকুইড সলভেন্টের ভেপার প্রেসার যদি সেম হয়ে যায়, আমরা বলি ফ্রিজিং হবে। যে টেম্পারেচারটা সেম হবে সেই টেম্পারেচারে ফ্রিজিং পয়েন্ট হবে। ভেপার প্রেসার এবং ভেপার প্রেসার অফ ফ্রোজেন সলভেন্ট মানে বরফ, আর ভেপার প্রেসার অফ লিকুইড সলভেন্ট এরা যদি সেম হয়ে যায়, মানে জলের ভেপার প্রেসার আর বরফের ভেপার প্রেসার যদি সেম হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ফ্রিজিং কন্ডিশন, এবং সেই টেম্পারেচারটাকে বলবো ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট ক্লিয়ার? ফ্রিজিং এর ক্রাইটেরিয়া ক্লিয়ার? কি হবে, ফ্রোজেন সলভেন্ট, সলিড সলভেন্ট যেটা কিনা বরফ বা আইসটাকে মিন করছি, সেটা সেম হয়ে যাবে হচ্ছে জলের ভেপার প্রেসারের সঙ্গে, লিকুইড সলভেন্টের ভেপার প্রেসারের সঙ্গে সেম যদি হয়ে যায় আমরা বলবো ফ্রিজিং হচ্ছে। সেম হয়ে গেলে আমরা কি বলবো, ফ্রিজিং হচ্ছে। যে টেম্পারেচার এটা হবে সেই টেম্পারেচারটাকে বলবো ফ্রিজিং পয়েন্ট। মাথায় ঢুকেছে ফ্রিজিং এর ক্রাইটেরিয়া? এবার দেখো এখানে প্রথম কোয়েশ্চেন, স্যার ফ্রোজেন সলভেন্টটা কে, বল ফ্রোজেন সলভেন্টটা কে আমাদের সিচুয়েশনে?
বরফের ভেপার কেমন করে তৈরি হতে পারে? বরফটাকে জল হবে, তারপরে তো তার ভেপার হবে। তাহলে ফ্রোজেন সলভেন্টের ভেপার, এই কনসেপ্টটা একটু অ্যাবসার্ড লাগছে, ইয়েস অর নো? আইসের তো আগে জল হবে, জলের ভেপার হয়, বরফের কি ডাইরেক্ট ভেপার হয়? একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন দিচ্ছি। ধর ফর এক্সাম্পল ফ্রিজ থেকে, ফ্রিজে আইস কিউবের ট্রে গুলো থাকে, ট্রে থাকে যেখানে আইস কিউব আছে, ফ্রিজ আছে সবার বাড়িতে মোটামুটি, আইস কিউব রাখার ট্রে আছে। আইস কিউব রাখার ট্রে থেকে যদি ধর ইনস্ট্যান্ট বের করেছিস আইস কিউবের ট্রেটা, ইনস্ট্যান্ট আইস কিউবের ট্রেটা বের করলে ওই আইস কিউব গুলোকে কি ভিজে ভিজে স্লিপারি লাগে না শুকনো শুকনো খসখসে রাফ লাগে? ইনস্ট্যান্ট বের করেছিস, ভালো করে ভেবে বল, বাড়ি গিয়ে চেক করে দেখে বলবি। আইসের কিউবটাকে জাস্ট বের করেছিস, আইসের কিউবের ট্রেটাকে জাস্ট বের করে আইসটাকে চেক করেছিস, এই অবস্থায় আইসটা কেমন লাগে? শুকনো খসখসে না ভিজে ভিজে স্লিপারি? বাড়ি গিয়ে আরেকবার চেক করে নিবি, দেখবি শুকনো এন্ড খসখসে টাইপের লাগছে। সঙ্গে সঙ্গে বের করে সঙ্গে সঙ্গে চেক করতে হবে, তাহলে দেখবি আইসটা একটু শুকনো শুকনো ফিলিং আসছে। ইভিন অনেকের হয়তো এই ফিলিংটা আইসক্রিমের সঙ্গে হয়, আইসক্রিমটাকে জাস্ট বের করা হয়েছে, পুরো মনে হয় শুকনো খড়খড়ে, কোনো স্মুথ ফিলিংই নেই, খসখসে একটা ফিলিং আছে। কিছুক্ষণ পরে একটা স্লিপারি অ্যান্ড স্মুথ ফিলিং আসতে শুরু করে। কাঠি আইসক্রিমগুলোর সঙ্গে তো বিশেষ করে হয়, স্টিক আইসক্রিমগুলোর সঙ্গে, আইসের সঙ্গে এটা হয়। হয়তো কোথাও একটু কেটে গেছে, আইস লাগাতে হবে, সঙ্গে সঙ্গে আইসটাকে নিয়ে লাগালে একটা রাফ ফিলিং কাজ করে একটা। বাড়ি গিয়েও যদি এটা চেক করিস, কি চেক করবি? জাস্ট আইসটাকে ট্রেতে রাখবি, বের করবি, আইস হয়ে যাবে, জল রাখবি ট্রেতে, আইস হয়ে যাবে, বের করবি, বের করার পরে ইমিডিয়েটলি আইসটার দিকে দেখবি, দেখবি একটা শুকনো এবং খসখসে ফিলিং পাওয়া যাচ্ছে, ওই স্লিপারি ফিলিংটা আসছে না। 1-2 মিনিট ধরে রেখে দিলি, 1-2 মিনিট পরে ইমিডিয়েটলি ওই আইসের টপ লেয়ার মেল্ট হতে শুরু করবে, এন্ড তখন ওই স্লিপারি এন্ড ভিজে ভিজে ফিলিংটা আসতে শুরু করবে। তাহলে আইসের ভেপার মানে আইসের ডাইরেক্ট ভেপার হয় না, আইস মেল্ট করে তার টপ লেয়ার, টপ লেয়ারে জল তৈরি হয়, ওই জলের অল্প ভেপার। তাহলে বল পুরো আইস মেল্ট করে গেছে একেবারে, না আইসের শুধু টপ লেয়ারটাই একটু হলেও মেল্ট করেছে? টপ লেয়ার যদি মেল্ট করে, সেখানে টপ লেয়ারে একটু ওয়াটার সারফেস তৈরি হয়েছে, সেই ওয়াটারে কি অনেক ভেপার প্রেসার হবে না অল্প সামান্য ভেপার প্রেসার হবে? অল্পই ভেপার প্রেসার হবে। ওই অল্প ভেপার প্রেসারটা যখন জলের ভেপার প্রেসারের সঙ্গে ম্যাচ করছে, তখনই আমরা কি বলছি? ফ্রিজিং স্টার্ট হচ্ছে। ক্লিয়ার? এখানে একটা গ্রাফের থ্রু দিয়ে আমরা পুরো প্রুফটা দেখবো। তার মানে ফ্রোজেন সলভেন্টের ভেপার বলতে কি মিন করা হচ্ছে? ফ্রোজেন সলভেন্টের ভেপার মানে ফ্রোজেন সলভেন্টের টপ লেয়ারে যে লিকুইড আছে তার ভেপার। এই ভেপারটাকে ভেপার অফ টপ লেয়ার লিকুইড। সলভেন্টটা ফ্রোজেন, কিন্তু তার টপ লেয়ারে একটু লিকুইড তৈরি হয়ে গেছে। সলভেন্টটা ফ্রোজেন, এই লিকুইড তৈরি হয়ে বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এটা বলছি না, জাস্ট টপ লেয়ারে হালকা একটু লিকুইড তৈরি হয়েছে, ওই লিকুইডের ভেপারটাকেই বলা হচ্ছে ফ্রোজেন সলভেন্টের ভেপার বা তার ভেপার প্রেসার, যেটার অ্যামাউন্ট অবভিয়াসলি অনেক কম হবে। ওই কম ভেপার প্রেসারটার সঙ্গে যে মোমেন্টে লিকুইড সলভেন্ট, লিকুইড ওয়াটারের ভেপার প্রেসার ম্যাচ করবে, আমরা বলবো ফ্রিজিং হবে। তো এর জন্য একটা গ্রাফ আছে, সেটাও করে নেওয়া যাক। চলো কি বলছে দেখো, গ্রাফটা ভালো করে দেখে নাও। এখানে একটা গ্রাফের থ্রু দিয়ে একটা প্রুফ আছে। কি বলছে গ্রাফের প্রুফটা? এদিকে আছে এগেন ভেপার প্রেসার, এদিকে আছে এগেন টেম্পারেচার। এখন দুটো লাইন আছে, এই লাইনটা হচ্ছে লিকুইড সলভেন্ট, পিওর লিকুইড সলভেন্ট, এটা হচ্ছে সলিউশন, আর এটা হচ্ছে ফ্রোজেন সলভেন্ট। ফ্রোজেন সলভেন্ট তিনটে লাইন আছে সেপারেটলি, একটা হচ্ছে পিওর লিকুইড সলভেন্ট, একটা হচ্ছে তোমার সলিউশন, আর একটা হচ্ছে ফ্রোজেন সলভেন্ট। এই লাইনটা হচ্ছে ফ্রোজেন সলভেন্ট, এটা ফ্রোজেন সলভেন্ট, এটাও সলভেন্ট বাট ফ্রোজেন সলভেন্ট। এটা লিকুইড সলভেন্ট, এটা হচ্ছে সলিউশন। সে প্রথমে দেখে নি ক্লিয়ারলি ডিপ্রেশন হচ্ছে কিনা। ক্রাইটেরিয়া কি, কন্ডিশন কি? কন্ডিশন তাড়াতাড়ি বলো। ওখানে পয়েন্টটা খুঁজে বার করে কোথায় সেটা হয়েছে। পয়েন্টটা খুঁজে বের করো, বলো কোথায় এটা হয়েছে। ফ্রোজেন সলভেন্টের ভেপার প্রেসার আর বল বি তে হয়েছে। ভেরি গুড। টেম্পারেচারের সাথে বল ভেপার প্রেসার কি হওয়া উচিত? এই টেম্পারেচার কমছে, টেম্পারেচার কমলে ভেপার প্রেসার, আর টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার
তাহলে এখন ধরছি টেম্পারেচার কমছে, তাহলে বল ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট কি হচ্ছে? কমতে কমতে এই পয়েন্টে এসে এটা ফ্রোজেন সলভেন্টকে ম্যাচ করছে, হ্যাঁ কি না? ফ্রোজেন সলভেন্ট এটা, লিকুইড সলভেন্ট এটা, এই পয়েন্টে টেম্পারেচার কমছে, ভেপার প্রেসার কমছে, টেম্পারেচার কমছে, ভেপার প্রেসার কমছে, কমতে 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 এই পয়েন্টে এসে ফ্রোজেন সলভেন্টের সঙ্গে ম্যাচ করে গেল। এই সলভেন্টের টেম্পারেচারকে কি বলবো? ফ্রিজিং পয়েন্ট। যেখানে ফ্রোজেন সলভেন্ট আর লিকুইড সলভেন্ট ম্যাচ করছে। ফ্রোজেন সলভেন্টের লাইনটা হচ্ছে এদিকের লাইনটা বি সি, এই লাইনটা, লিকুইড সলভেন্টের লাইনটা হচ্ছে ওইটা এ বি লাইনটা, যেখানে ম্যাচ হচ্ছে সেটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, ওখানেই ফ্রিজটা হচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে? ড্র করে নাও। ফার্স্ট এটা TF1, এটা TF1 করে দিও, এটা সলিউশন 1 এর ফ্রিজিং পয়েন্ট TF1, ওটা TF। ড্রয়িং হয়ে গেলে বলবে। উপরেরটা হচ্ছে সলিউশন পিওর লিকুইড সলভেন্ট, মানে পিওর লিকুইড সলভেন্ট, নিচেরটা হচ্ছে সলিউশন 1, আর এদিকেরটা হচ্ছে ফ্রোজেন সলভেন্ট, মানে আইসের কথা বলছে। অবভিয়াসলি এর ভেপার প্রেসার অনেক কম থাকবে, ভেপার প্রেসার কমের দিকেই আছে। ডান মোটামুটি। এবারে দেখো, চেক করে নি, টেম্পারেচার কমলে ভেপার প্রেসার কি কমছে? কমতে কমতে এই পয়েন্টে এসে ফ্রোজেন সলভেন্টকে ম্যাচ করছে, এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, নর্মাল ফ্রিজিং পয়েন্ট। এবার সলিউশনে আসছি, সলিউশনে ভেপার প্রেসার এমনি কম থাকে, সো সলিউশনের লাইনটার জন্য নিচে আছে। টেম্পারেচার কমাচ্ছি, সলিউশনের ভেপার প্রেসার কমছে, টেম্পারেচার কমাচ্ছি, সলিউশনের ভেপার প্রেসার কমছে, ভেপার প্রেসার কমতে কমতে বলো এখানে ফ্রিজিং পয়েন্ট টাচ করে গেছে, হ্যাঁ কি না? টেম্পারেচার কমছে, সলিউশনের ভেপার প্রেসার কমছে, টেম্পারেচার কমছে, সলিউশনের ভেপার প্রেসার কমছে, কমতে কমতে এইখানে ফ্রিজিং পয়েন্ট টাচ। কিন্তু ফ্রিজিং পয়েন্ট টাচ হলে এখানে কি সলভেন্টকে পেয়েছে? সলভেন্টকে না পেলে কি ফ্রিজিং হবে? আরো টেম্পারেচার কমাতে হলো, এইখানে এসে সলভেন্টকে ফ্রোজেন সলভেন্টকে পেল। ফ্রোজেন সলভেন্টের সঙ্গে ভেপার প্রেসারের সঙ্গে ম্যাচ করার জন্য আরো টেম্পারেচার কমাতে হয়েছে। এইটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। ক্লিয়ারলি বলো, ডিপ্রেসড। ওদিকে বেশি ছিল, এদিকে কমে গেছে, ক্লিয়ারলি ডিপ্রেসড। সলিউশন 1 পিওর সলভেন্টের টেম্পারেচার কমছে, ভেপার প্রেসার কমেছে, এখানে এসে ফ্রোজেন সলভেন্টকে ম্যাচ করেছে, এটা নরমাল ফ্রিজিং পয়েন্ট। সলিউশন 1 এরও টেম্পারেচার কমছে, ভেপার প্রেসার কমছে, নরমাল ফ্রিজিং পয়েন্টে সলভেন্টকে পায়নি, ফ্রোজেন সলভেন্টকে পায়নি, আরো টেম্পারেচার কমে এখানে ফ্রোজেন সলভেন্টকে পেল, এখানে ফ্রিজিং পয়েন্ট, ক্লিয়ারলি ডিপ্রেসড। ক্লিয়ার? এবার এখানেও কি দেখতে পাওয়া যায়? এখানেও গ্রাফের থ্রু দিয়ে দেখতে পাওয়া যায়, লিখে রেখে দাও। এখানে তাহলে ডেল্টা টিএফটা কোনটা? ডেল্টা টিএফ হচ্ছে টিএফ ছিল মাইনাস টিএফ1, আর এখানেও দেখতে পাওয়া যায় ডেল্টা টিএফ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা পি হয়। কতটা ডিপ্রেসড হবে? যতটা তার ভেপার প্রেসারের ডিপ্রেশন হয়েছে। আবার ডেল্টা পি প্রপোর্শনাল টু আগেই হয় জেনেছি মোলালিটি, তাহলে এখানে দ্বারা হচ্ছে একই রকম ভাবে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু মোলালিটি, সরি ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু মোলালিটি, একদম জাস্ট আগেরটার মতনই এটা। ডেল্টা টিএফটা হচ্ছে টিএফ মাইনাস টিএফ1, টিএফটা হচ্ছে নরমাল ফ্রিজিং পয়েন্ট, টিএফ1টা কমে গেছে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। ডেল্টা টিএফ এখানেও দেখতে পাওয়া যায়, ডেল্টা টিএফ হচ্ছে ডেল্টা পি এর সঙ্গে প্রপোর্শনাল, মানে ডেল্টা পিটা হচ্ছে তোমার ডিপ্রেশন ইন ভেপার প্রেসার, লোয়ারিং ইন ভেপার প্রেসার। সো ভেপার প্রেসার যতটা কমছে ফ্রিজিং পয়েন্টও প্রপোর্শনেটলি কমছে। ডেল্টা পি ডেল্টা টিএফ প্রপোর্শনাল, ঠিক আগেরটা তো যেরকম ডেল্টা পি ডেল্টা টিবি প্রপোর্শনাল ছিল, আবার ডেল্টা পি মোলালিটির সঙ্গে প্রপোর্শনাল, আগেই দেখেছি। তাহলে ডেল্টা টিএফও মোলালিটির সঙ্গে প্রপোর্শনাল। ডেল্টা টিএফ যদি মোলালিটির সঙ্গে প্রপোর্শনাল হয়, কনস্ট্যান্ট এলো ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এবারে বল
মোলারিটির এক্সপ্রেশন কি ছিল সেটাও পুট করে দে, kf ইনটু মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট ইনটু মাস অফ সলভেন্ট ইন কেজি। এটাই মোলালিটি ছিল, সেটাকেও পুট করে দিলাম। এই ইকুয়েশন থেকে মলিকুলার ওয়েটও ক্যালকুলেট হয়ে যাবে তাহলে একইভাবে। ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু একই রকম ভাবে আগেরটার মধ্যে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু মোলালিটি ছিল, এখানে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু মোলালিটি হয়েছে। আর মোলালিটির এক্সপ্রেশন আগেই পেয়েছি, কি বার করতে দেয় এখান থেকে, একই রকম ভাবে হয়তো এটা বার করতে দিতে পারে। বিভিন্ন ডেটা দিয়ে দেওয়া থাকে অ্যান্ড সলিউটের আননোন কোন সলিউট তার মলিকুলার ওয়েট ডেটা থেকে বের করতে দিতে পারে। আননোন কোন সলিউট তার মলিকুলার ওয়েট ডেটা থেকে বের করতে দিতে পারে। বল কোনো ডাউট আছে কিনা? নেক্সট ক্লাসটা যেখান থেকে শুরু করবে হেডিং দিয়ে রাখ অসমোটিক প্রেসার। এখান থেকে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব অসমোটিক প্রেসার। নেক্সট ক্লাসে আমরা সলিউশনকে মোটামুটি প্যাক আপ করার টার্গেট রাখছি অ্যান্ড তারপরে আবার আমরা হ্যালো অ্যালকেনে ব্যাক করে যাব। হ্যালো অ্যালকেনের কতটা হয়েছে বলে রাখি। হ্যালো অ্যালকেনের আমাদের হ্যালো অ্যালকেনের প্রিপারেশন, হ্যালো অ্যারিনের প্রিপারেশন আর দুজনেরই ফিজিক্যাল প্রপার্টি এতটা অবধি হয়েছিল, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। হ্যালো অ্যালকেনের প্রিপারেশন, হ্যালো অ্যারিনের প্রিপারেশন আর দুজনেরই ফিজিক্যাল প্রপার্টি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এটা হয়েছিল। আমরা কেমিক্যাল রিঅ্যাকশনগুলোতে স্টার্ট করব নেক্সট উইক থেকে। নেক্সট উইকে আমাদের টার্গেট থাকবে সলিউশনকে প্যাক আপ করবার। তাই তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকছে, প্রত্যেকে ডায়েরি নিয়ে এসছো, ডায়েরি বের করে এবং হোমওয়ার্কটা নোট ডাউন করে নাও যেটা ইম্পর্টেন্ট।